অনাথ আশ্রমের ষোড়শী কন্যা মেহের এখন একজন সেনা অফিসারের স্ত্রী। অথচ মাত্র কয়েক ঘন্টা আগেও সে জানত না বিয়ে শব্দটি তার জীবনের সাথে এভাবে জড়িয়ে যাবে। দুই ভিন্ন জগতের মানুষ তারা, একে অপরের অস্তিত্ব সম্পর্কেও জানত না, অথচ মুহূর্তের ব্যবধানে পরিণত হলো স্বামী স্ত্রীতে। মেয়ের এখনও এক অদ্ভুত ঘোরের মধ্যে বন্দী। বিয়ে শব্দটা তার কাছে এখনও ভারী, যেন এক অপরিচিত দায়ভার। আর সামনের মানুষটি 27 বছরের গম্ভীর নির্লিপ্ত এক পুরুষ, মেজর আরহাম। এই মানুষটাই কি এখন তার স্বামী? মেয়ের ভাবনার মাঝেই সামরিক পোশাকধারী সেই পুরুষ সদ্য বিবাহিত বর সামনে এসে দাঁড়ালো। চোখে মুখে দৃঢ়তা, কণ্ঠে নির্মম শীতলতা। এই বিয়েটা শুধুমাত্র তোমার নিরাপত্তার জন্য, নইলে একজন সেনা অফিসারের সহধর্মিণী হওয়ার যোগ্যতা তোমার মতো হাঁটুর বয়সী মেয়ের নেই। তুমি নিতান্তই এক কিশোরী। এই মিশন শেষ হলেই আমি বাইরে প্রস্থান করব, ততদিন তুমি অন্য কামরায় থাকবে। আমার চৌকাঠও পেরোনোর চেষ্টা করবে না। শীতল কণ্ঠে কথাগুলো বলেই দরজা ঠেলে বেরিয়ে গেল আরহাম। সোজা কঠোর বাক্যগুলো মেহেরের কোমল হৃদয়ে তীক্ষ্ণ ছুরির মতো বিঁধল। সে হতবাক হয়ে তাকিয়ে রইল দরজার দিকে, যেখানে কয়েক মুহূর্ত আগেও দাঁড়িয়েছিল তার সেই অচেনা স্বামী মেজর আরহাম। এখন শুধু দরজার ওপাশে নিসীম শূন্যতা। সে উঠে দাঁড়ালো। তার চোখে মুখে ভয় নেই, বরং কৌতূহল ঝলসে উঠল। বারান্দায় এসে সে দুহাত দিয়ে রেলিং ধরল। চোখ ঘুরিয়ে দেখল চারপাশ। সকালের নরম আলোয় গ্রামটা স্বপ্নপুরীর মতো লাগছে। সমগ্র গ্রামটা এক অপার বিস্ময়ের মতো তার সামনে প্রসারিত হয়ে আছে। দূর দিগন্তে আলোক ছটা ছড়িয়ে সূর্য ধীরে ধীরে জেগে উঠছে। পাহাড়ের কোলে কোলে ঝরে পড়ছে সোনালি আভা। উঁচু নিচু ঢালের মাঝে বিন্দুর মতো ছোট ছোট কুড়েঘর, যেন পিঁপড়ের শাড়ি। বাতাসে ভেসে আসছে মাটির সুদা গন্ধ, ভেজা পাতার সুবাস। এই দৃশ্য তার অচেনা নয়। এই গ্রাম, এই পথ, এই উন্মুক্ত দিগন্ত, এসবের প্রতিটা বাঁক চেনে সে। আর চেনে সেই পথটাও, যেখানে তার সঙ্গীরা নিশ্চয়ই এখন জড়ো হয়েছে। তাদের মধ্যে নিশ্চয়ই কেউ একজন বলছে, মেহের আজ আসবে তো? কেউ হয়তো শ্বাসরুদ্ধ হয়ে তার গল্প শুনতে চাইছে। সে কিভাবে এই বিশাল বাড়ির ভেতরে ঢুকে পড়ল? মেয়ের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। কি মজাই না হবে সকালে। সবার সামনে বুক ফুলিয়ে বলবে, দেখেছিস আমি এখন ওই দোতলা সাদা বাড়ির বউ। ওরা চোখ বড় বড় করে তাকিয়ে থাকবে, হিংসায় জ্বলবে, আর সে গর্বিত ভঙ্গিতে মাথা উঁচু করে দাঁড়াবে। সঙ্গীদের বিস্ময়বোধক চিৎকার, তাদের বিস্ফোরিত চোখ, হিংসায় জ্বলতে থাকা মুখের রেখা, সবাই তাকে রাজরানীর মতো ঘিরে দাঁড়াবে। কি গর্বের মুহূর্ত! কিন্তু পরক্ষণে তার কপালে ভাঁজ পড়ল। এই বাড়ির ভেতরে আসার ইচ্ছা তার ছিল ঠিকই, কিন্তু এভাবে। গ্রামের শুরুর এই বাড়ির দিকে তাকিয়ে সবসময় আফসোস করত মেহের আর ওর সহপাঠীরা। ভাবত কোনোদিন যদি এই বাড়িতে ঢুকতে পারত, কিন্তু দারোয়ান ঢুকতে দিত না। মেয়েরা সবসময় প্রার্থনা করত এই বাড়িতে ঢোকার, কিন্তু হুট করে কি হয়ে গেল? সৃষ্টিকর্তা তার দোয়া কবুল করলেন ঠিকই, তবে এভাবে। সে তো চেয়েছিল শুধু একবার এই বাড়ির ভেতরে ঢুকতে, বউ হতে তো চায়নি। এত তাড়াতাড়ি এই শিকলে বন্দি হতে সে চায়নি। সে কি বন্দি? না, মেয়ের বন্দি হতে আসেনি। সে এখানে নিজের মতো থাকবে। সে দৌড় ঝাঁপ, তার উচ্ছ্বাস, এসব কেড়ে নেওয়ার ক্ষমতা কারণেই। কিন্তু এসব ভাবলে কি হবে? মেহেরের মন বাদ মানে না। পরদিন সকালে সূর্যের প্রথম আলো ফোটার সঙ্গে সঙ্গে সে দরজা খুলে বেরিয়ে এলো। এলোমেলো পা ফেলে প্রথমে এক এক রুম করে সব রুম এঁকে দিল। না, কোথাও কর্নেল সাহেব নেই। খুঁজতে খুঁজতে একদম শেষের রুমটা বন্ধ পেল। মেহের কিছুক্ষণ ভাবল, তাহলে কর্নেল সাহেব কি তার কাছ থেকে নিজেকে দূরে রাখতে একদম শেষের রুমটাতে ঘুমাচ্ছে? সে দরজা ঠেলল। না, দরজা বন্ধ। তাহলে তার ধারণাই ঠিক। সে পায়ে পায়ে সেই চেনা পথের দিকে এগোলো। তারপর বিশাল দরজা খুলে ঘর থেকে বেরিয়ে এলো। নিঃশব্দে বিশাল মূল দরজার দিকে এগিয়ে এলো। তার চঞ্চল পায়ের ছন্দ যেন উঠোনের বাতাসে গুনগুন করে বাজছে। দারোয়ান প্রথমে বাধা দিল। ভ্রু কুঁচকে কঠোর সুরে বলল, ম্যাডাম, আপনাকে বের হতে নিষেধ করা হয়েছে। মেয়ের চোখ টিপে মিষ্টি হাসল। তারপর আঙ্গুল উঁচিয়ে বলল, এতদিন তো ঢুকতে দাওনি। আজ আমি এই বাড়ির ম্যাডাম। আমার কথা না শুনলে আমি কিন্তু তোমার স্যারকে বলে দেব। বাঁধন ছিন্ন হলো। দারোয়ান দ্বিধাগ্রস্ত চোখে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে গেট খুলে দিল। মেহেরের মুখে বিজয়ের হাসি খেলে গেল। বাতাসে ডানা মেলে দিল। তার ওড়না বাতাসে উঠতে লাগলো। পায়ের ছন্দ আরও দ্রুত হলো। ঘাসের উপর দিয়ে ছুটতে ছুটতে সে সেই চিরচেনা পথে পৌঁছালো, বট গাছের নিচে, যেখানে প্রতিদিন সকালবেলায় তার সঙ্গীরা জড়ো হয়। তার ওড়নার আঁচল বাতাসে উঠছে। সে খিলখিল করে হাসছে। বাকি সবাই ঘিরে আছে তাকে। সে আবারও সে পুরনো মেহের,
যার জন্য চার দেয়ালের বেঁধে দেওয়া শৃঙ্খল কোনো বাধাই না। বাতাসে তার ওড়না উঠছে, চোখে দুষ্টুমি ঝিলিক দিচ্ছে। ছুটতে ছুটতে গিয়ে পৌঁছল সে চিরচেনা জায়গায়। বিলের ধারে বসে থাকা ছেলেমেয়েরা দূর থেকে তাকে দেখে প্রথমে অবাক, তারপর চমকে উঠল। মেহের! সে ঝাঁপিয়ে পড়তে সবাই তাকে ঘিরে ধরল। কেউ হাত টেনে ধরল, কেউ বিস্ময়ের চোখ বড় বড় করল। তারা প্রথমে বিশ্বাস করতে চাইল না যে মেহের এসেছে। তার ওই গম্ভীর অফিসার মেহেরকে ছেড়েছে। তার সঙ্গীরা তাকে ঘিরে ধরল। কেউ হাত টেনে নিল, কেউ অবাক হয়ে চেয়ে থাকল। সবাই এক এক প্রশ্নে ছুরি নিয়ে উৎসুক হয়ে বসল। মেহের গর্বিত হাসি ছড়িয়ে বলল, শুনবি তো? শোন, ওই বিশাল বারান্দা থেকে পুরো গ্রাম দেখা যায়। জানিস, ওখানে একটা ঝর্ণার মতো কল আছে। দরজাগুলো এত উঁচু যে মনে হবে রাজপ্রাসাদ। সকলেই বিস্মিত মুগ্ধ। মেহেরের চোখ চকচক করছে। সবাই উৎসুক হয়ে শুধালো, তোর এই গম্ভীর অফিসার তোরে আসতে দিল, বেরোতে দিল? আরে দেবে না মানে? এই মেজর সাহেব তো আমাকে এক রাতে ভালোবেসে ফেলেছে। জানিস কি বলল আমাকে? ওরা সবাই উৎসুক হতে মেহের আরও ঝলমল কণ্ঠে শুধালো, উনি আমাকে বলেছে, তোমার যখন যেখানে খুশি সেখানে যাবে, যা লাগে সব আমি দেব, শুধু আমাকে ছেড়ে কোনোদিন যেও না, বলে মুখ টিপে হাসলো। সঙ্গীরা উৎসুক অবাক পানে তাকিয়ে দিল। মেহের হাসল। সে একাধারে এতদিনের দেখা সব সিনেমার নায়কদের ডায়লগ একসাথে দিতে লাগলো। সঙ্গীতের বলতে বেশ মজা লাগছে তার। সে আবার বলল, জানিস আরও কি হয়েছে? উনি নাকি আমাকে একদিনই ভালোবেসে ফেলেছে। নরম সকালের আলোয় পথঘাট ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে। গ্রামের মাটির গন্ধ, শিউলির মিষ্টি ঘ্রাণ আর ঘাসের উপর শিশিরের আর্দ্রতা মেহেরের উচ্ছলতায় আরও একরকম রং ছড়িয়ে দিচ্ছে। পাখিরা ডানা ঝাপটে উড়ে যাচ্ছে, দূরে বিলে মাছরাঙা শিকারের অপেক্ষায় স্থির হয়ে আছে। কিন্তু মেহের, সে এসবের কিছুই খেয়াল করছে না। সে আপন মনে হাসছে, কথা বলছে, নাটকীয়ভাবে হাত নেড়ে সংলাপ আওড়াচ্ছে, যেন নিজের জীবনটাই এখন সিনেমার দৃশ্য। জানিস, আমি রাজপ্রাসাদেই থাকি এখন। বিশাল জানালা দিয়ে পুরো গ্রাম দেখা যায়। আর একবার যদি ডেকে বলি, ঠিক তখনই বড় রাস্তা দিয়ে ধুলো উড়িয়ে একটা বিশাল গাড়ি প্রবেশ করলো। গাড়ির কালো রঙের ওপর সূর্যের আলো পড়ে চকচক করছে, যেন ওটার উপস্থিতি চারপাশে সবকিছুকে স্তব্ধ করে দিচ্ছে। কিন্তু মেহের তখন আপন মনে কথা বলে চলেছে, নায়িকাদের সংলাপের মতো করে তার নিজের গল্প বানিয়ে সাজাচ্ছে। তার কিশোরী সুলভ উচ্ছ্বাসে মিশে আছে বিজয়ের হাসি। সে এতটাই নিজের রঙিন কল্পনায় ব্যস্ত যে সেটাকে খেয়ালই করল না। গাড়ির দরজা খুলল। তারপরে বজ্রপাতের মতো গর্জে উঠল একটা কণ্ঠস্বর, মেহের! সে কণ্ঠের কঠোরতা শীতল বাতাসের মতো মেহেরের শরীর ঘিরে ধরল। তার হৃদস্পন্দন মুহূর্তের জন্য থেমে গেল। সে এই গলার সুর খুব ভালো করেই চেনে। এক নিমিষে তার সমস্ত আনন্দ স্তব্ধ হয়ে গেল। শরীরের প্রতিটি শিরায় যেন শীতল স্রোত বয়ে গেল। এই গলা সে খুব ভালো করেই চেনে। সে চোখ ঘুরিয়ে তাকালো। গাড়ির দরজা দিয়ে এক জোড়া কঠোর চোখ তাকিয়ে আছে। সেই চোখে তীব্র শাসনের ছায়া, ঠোঁটে কঠোর একরোখা ভঙ্গি। মেয়ের ধপ করে ঘাসের উপর বসা থেকে উঠে দাঁড়ালো। হাতের চুড়িগুলো টুংটাং শব্দ তুলে কাঁপছে। বুকের ভেতরটা কেমন জানি দুরু দুরু করছে, কিন্তু মুখের ভাব সে পাল্টায় না। তার শরীরে ঝড় বয়ে গেল, চেহারায় অমলিন দুষ্টুমি খেলা করছে। তার চঞ্চল চোখ আরামের রাগে চোখের দিকে স্থির হলো। এক মুহূর্ত, দুই মুহূর্ত, অদৃশ্য বিদ্যুৎ বিনিময় হলো দুজনের মাঝে। গাড়ির জানালা দিয়ে সেই গম্ভীর চোখগুলো তাকে বিদ্ধ করে আছে। গভীর অচঞ্চল হিমশীতল দৃষ্টি। গাড়ির দরজা খুলে সাময়িক পোশাকে পরা এক শক্তপোক্ত অবয়ব নেমে এলো। তার সামরিক পোশাকের বোতামগুলো শক্ত করে আটকানো, যেন কোনো ফাঁক ফোকর নেই, ঠিক তার ব্যক্তিত্বের মতোই। আরামের চোখে বিদ্যুতের ঝলক, ভ্রু কুঁচকে আছে। সামরিক নিয়মের সঙ্গে মেহেরের এই দুরন্তপনা ভয়ানক সাংঘর্ষিক। মেহের তপ্ত নিঃশ্বাস ফেলল। তার চোখে একরকম অগ্নিশিখা খেলা করছে। আরামের পা শক্ত মাটিতে আঘাত করলো, যেন মাটিও সেই দৃঢ়তায় নড়ে উঠল। তোমাকে নিষেধ করা হয়েছিল বের না হতে। মেয়ের ঠোঁট বাঁকিয়ে হাসল। তার চোখে বিদ্রোহের আগুন ঝলসে উঠল। আমি বন্দী নই। তার কণ্ঠে অবিনশ্বর দৃঢ়তা। আরামের চোয়াল শক্ত হলো। তার চোখে যেন ঝড়ের পূর্বাভাস। সামনের গাছের পাতাগুলো পর্যন্ত নিঃশব্দে কাঁপছে। গাড়িতে ওঠো। মেয়ের ঠোঁট চেপে রইল। আশেপাশের সঙ্গীদের দিকে তাকালো। ওরা সবাই নিঃশব্দে দাঁড়িয়ে আছে, অপেক্ষায় কি হয় দেখার জন্য। এক একজন এক একভাবে তাকিয়ে আছে, কেউ বিস্মিত, কেউ সন্দেহপ্রবণ। মেয়ের বুঝলো, এখন যদি সে গাড়িতে উঠে যায় তাহলে তার এতক্ষণ ধরে বলা গল্পের রং ফিকে হয়ে যাবে। ওরা বুঝে যাবে যে সে যা বলেছে সবই অতিরঞ্জিত। তাহলে তার সব গল্প সঙ্গীদের কাছে মিথ্যা প্রমাণিত হবে। না, সেটা সে হতে দেবে না। সে তাচ্ছিল্যে সুরে বলল, আমি এখনই বাড়ি যাব না। মেয়ের স্থির দাঁড়িয়ে রইল। তার পায়ের নিচে নরম ঘাস, মাথার উপর খোলা আকাশ। তার স্বাধীনতার প্রতিটি বিন্দু যেন তাকে শক্তি দিচ্ছে। আরামের চোয়াল শক্ত হয়ে গেল। দুই চোখে প্রচণ্ড ধৈর্যের পরীক্ষা ফুটে উঠল।
এক মুহূর্ত দেরি না করে সে এগিয়ে এলো, দৃঢ় হাতে মেহেরের কবজি চেপে ধরল। মেহের চমকে উঠল, কিন্তু বাধা দিল না। সে আরহামের হাতের কঠিন দৃঢ়তা টের পেল, যেন এই হাতেই সে সংযম ধরে রেখেছে, যেন আরেকটু শক্তি প্রয়োগ করলে এই শাসন এক অন্য মাত্রা পেয়ে যাবে। আরহাম তাকে নির্দয়ভাবে গাড়ি থেকে টেনে নিয়ে গেল, এরপর নিজেও অপর পাশে গিয়ে বসল। মেহের দ্রুত পায়ে দরজা খুলতে চাইল, কিন্তু একটুও খোলা গেল না। সঙ্গীরা হো হো করে হেসে উঠল, কেউ চিৎকার দিয়ে বলল, হায় হায়, সিনেমার নায়িকা ফেসে গেল। মেহেরের মুখ রাগে লাল হয়ে গেল, এক ঝটকা ঘুরে তাকালো আরহামের দিকে, কিন্তু সে তখনও নির্বিকার। আরহাম মুখ শক্ত করে গাড়ি থেকে নামলো, ধীর পায়ে এসে মেহেরের পাশে দরজা খুলে দিল। মেহের এক মুহূর্ত তাকিয়ে থাকলো, তারপর আরেকটু দেরি না করে গটগট করে উঠে বসলো। গাড়ি স্টার্ট নিতেই এক মুহূর্তের জন্য মেহের তার সঙ্গীদের দিকে তাকালো। তারা এখনও তাকে দেখছে, কেউ বিস্ময়ে, কেউ মজা নিয়ে। সে এবার কি বলবে ওদের? কিভাবে এই ঘটনাকে রং চড়িয়ে বললে নিজের সম্মান বাঁচবে? সে নিজের মাথায় এক চোট বাড়ি দিল। কোন সিনেমায় এমন দৃশ্য আছে? মনে পড়ছে না কেন? গাড়ির ভেতর নিস্তব্ধতা, শুধু ইঞ্জিনের গম্ভীর গর্জন চারপাশের বাতাসে মিলিয়ে যাচ্ছে। আরহাম সামনের দিকে তাকিয়ে আছে, চোয়াল শক্ত, মুখের রেখাগুলো কঠিন শাসনের মতো খোদাই করা। মেয়ের এক কোণে বসে আছে, ঠোঁট চেপে রেখেছে, কিন্তু মাথার ভিতর গল্প সাজানোর কাজ থামেনি। এই গল্পের পরের অধ্যায় সে কীভাবে বলবে? এই গল্পে সে নিজেকে কিভাবে নায়িকা বানাবে? এই সংঘর্ষ কি শুধু কঠোরতা বনাম চঞ্চলতার, নাকি এখানে সময়ের সঙ্গে জমতে থাকা এক অনুভূতির সূচনা? গাড়িটি নিঃশব্দে এসে থামল বিশাল শ্বেত পাথরের অট্টালিকার সামনে। মুহূর্তের মধ্যে ইস্পাতের গেট নির্বিকার ভঙ্গিতে খুলে গেল, যেন এই আগমনের জন্যই অপেক্ষা করছিল। সকালের হালকা আলোয় পুরো প্রাসাদটাকে স্বপ্নপুরীর মতো লাগছিল। উঁচু সুউজ্জ্বল থাম, নিখুঁত ছিমছাম বাগান, আর পাথরের নিখুঁত কারুকাজ নির্মিত অলিন্দ যেন নীরব অভ্যর্থনা জানাচ্ছে। মেয়ের এই প্রথম এত বড় গাড়িতে উঠেছে। জানালার কাজ নামিয়ে বিস্ময়ে তাকিয়ে রইল সে। গ্রাম থেকে আসা সাধারণ কাঁচা পথ যেন চোখের পলকে মিলিয়ে গেছে। তার জায়গায় এসেছে ধূসর কারুকার্য মণ্ডিত চত্বর। মনে হচ্ছিল সে এক দৌড়ে এক অচেনা রাজ্যে এসে পড়েছে, একটি শীতল শক্ত রহস্যময় পৃথিবীতে। গাড়ি থেমে গেছে। নেমে এসো। আরামের কণ্ঠে কোনো উষ্ণতা নেই, বরং শুষ্ক কঠিন। কিন্তু মেহের যেন শুনতেই পায়নি। তার দৃষ্টি এখনও জানালার ওপারে আটকে আছে। চোখে বিস্ময়ের ঝিলিক, হৃদয় এক অজানা শিহরণ। এতটা স্থির হয়ে আছে যে মনে হচ্ছে সে এখনও বাস্তবের মাটিতে পা রাখেনি। আরহামের ধৈর্যচ্যুতি ঘটল। সে এগিয়ে এসে দরজা খুলে দিল। মেয়ের এতটাই অন্যমনস্ক ছিল যে আরহাম দরজা খুলতে ভারসাম্য হারিয়ে হঠাৎ করে হুড়মুড়িয়ে নিচে পড়ে গেল। এক মুহূর্তের জন্য সবকিছু যেন থমকে গেল। আরহামের মুখে কোনো অভিব্যক্তির রেখা ফুটল না, সামান্যতম সহানুভূতিও নয়, বরং নির্বিকার গলায় শুধু বলল, ঘরে এসো। মেয়ের কাতর ভঙ্গিতে কোমরে হাত রাখল। ব্যথায় চোখে জল চলে এলো, কিন্তু তার চেয়ে বড় কষ্টটা হলো অপমানের। সে ভেবেছিল আরহাম এগিয়ে আসবে, তাকে তুলবে, কিন্তু না, সে একবারও পেছনে ফিরে তাকালো না। নিজের নির্লিপ্ত ভঙ্গিতে সোজা ভিতরে ঢুকে গেল। মেয়ের ঠোঁট কেঁপে উঠল। ওদিকে দাঁড়িয়ে থাকা দারোয়ান ঠোঁটের কোণে ব্যঙ্গের হাসি এনে বলল, কি ম্যাডাম, ব্যথা পাইলে নাকি? মেয়ের এক মুহূর্ত স্থির দাঁড়িয়ে থাকলো। ঠান্ডা চোখে দারোয়ানের দিকে তাকালো, যেন চোখের ভাষায় তিতার প্রতিশোধ নিচ্ছে। তারপর নিজেকে সামলে নিয়ে শক্ত ভঙ্গিতে উঠে দাঁড়ালো। ব্যথা প্রচণ্ড, কিন্তু তা প্রকাশ করা মানে আত্মসম্মানের হার। তবু ভাগ্য ভালো, তার কোনো সঙ্গে এসব দেখেনি, নয়তো কী যে হেনস্থা হতে হতো। সে দ্রুত পদে ভেতরে প্রবেশ করলো, যেন কিছুই হয়নি। ভেতরে ঢুকতেই আবার সেই গম্ভীর কণ্ঠস্বর, এদিকে আসো। সুরেল অথচ শীতল, নির্দেশের মতো, প্রশ্নের ন্যায়। মেয়ের একটু মুখ বাঁকিয়ে তাকালো, চোখের কোণে অসন্তোষের ছায়া। ভুরু সামান্য উঁচু করল সে, ঠোঁটের কোণে টেনে আনলো বিদ্রুপের হাসি। বিয়ে করতে না করতে এত মিস করছে না আমাকে? ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি টেনে বলল সে। মেয়ের কণ্ঠে রেশমের মতো মোলায়েম ব্যঙ্গ, যে এক মুহূর্তে ঘরের নিস্তব্ধতায় ছুরি চালালো। এক মুহূর্ত, তারপর নীরবতা। আরামের চোখ কুঞ্চিত হলো। অন্ধকার ঘনীভূত হলো তার দৃষ্টিতে। এক ঝটকায় সামনে এগিয়ে এলো সে, এত দ্রুত যে মেহেরের নিঃশ্বাস আটকে গেল। তার চোখ দুটো ভয়ঙ্কর, যেন শীতল আগুন জ্বলছে হাতে। সাহস কত বেশি তোমার? আমার কথা অমান্য করছো? মেহেরের গলা শুকিয়ে এলো। আরামের কণ্ঠ তীক্ষ্ণ হয়ে উঠল, যেন ছুরি ঠেকিয়ে ধরেছে তার গলায়। বেশ তো ফটর ফটর করছিলে, এখন কি হলো? জিভ কেটে নিয়েছে কেউ? কথাগুলো আগুনের মতো ছিটকে এসে বিঁধল মেহেরের বুকে। সে অনুভব করলো শীতল যন্ত্রণা যেন বিষাক্ত কাটা গেঁথে গেছে হৃদয়ে। ঠোঁট উল্টে ফুঁপিয়ে উঠল সে, কিন্তু আরহামের মুখের অভিব্যক্তি অবিচল। তার চোখে কোনো দয়া নেই, কোনো স্পর্শ নেই, শুধুই কঠিন ধূসর শূন্যতা। ঠিক তখনই বিকট শব্দ, ধাতব কিছু আছড়ে পড়ার আওয়াজ, তারপর দ্রুত টায়ারের ঘষ্টানো শব্দ। মেহের শিউরে উঠল। আরহাম চট করে পর্দার আড়াল সরিয়ে
বাইরের দিকে তাকালো। তার মুখে আগুনের মতো তীক্ষ্ণ ভাব। একটা কালো গাড়ি বারবার চত্বরের সামনে চক্কর দিচ্ছে। দারোয়ানের উদ্বিগ্ন কণ্ঠ ভেসে এলো, সাহেব, বাইরের রাস্তায় একটা গাড়ি কিছুক্ষণ ধরে ঘুরছে। আরহামের চোখ সংকুচিত হলো, চোয়াল শক্ত হয়ে উঠল। মেয়ের আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে রইল। তার ভেতর অদ্ভুত একটা শীতল স্রোত বয়ে গেল। এই নতুন জীবনের শুরুতে সে কি কোনো রহস্যের আবরণে জড়িয়ে গেল? বিকেলের ম্রিয়মান সোনালি আলো ঘরের মসৃণ মার্বেল মেঝেতে এক অনির্বচনীয় আবরণ সৃষ্টি করেছে, যেন বিষণ্ণ সৌন্দর্যের এক অনুপম চিত্রকল্প। জানালার পাশ দাঁড়িয়ে মেহের স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। বিশাল ইস্পাতের গেটের ওপাশে কালো গাড়িটি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে দৃষ্টিসীমার আড়ালে। হয়তো কোনো গুরুত্বপূর্ণ মিশনে বেরিয়েছে আরহাম, তবে তাতে মেহেরের কিছু আসে যায় না। অন্তত সেটাই সে নিজেকে বিশ্বাস করাতে চায়। ঘরের নিস্তব্ধতায় দীর্ঘ সময় ধরে বসে থাকা ক্লান্তি আর একঘেয়েমি তার শরীরে ভারী শিকলের মতো জড়িয়ে ধরেছে। কোমরের কাছে ব্যথা সঞ্চিত হয়েছে দীর্ঘক্ষণ একই ভঙ্গিতে থাকার ফলে। অবশেষে বিরক্তি চেপে সে উঠে দাঁড়ালো। দু হাত উঁচু করে শরীরটাকে প্রসারিত করলো, যেন তার ভেতরের অবদমিত প্রশ্বাসও মুক্তি চায়। এই চার দেয়ালের বন্ধিত তাকে যেন শ্বাসরুদ্ধ করে তুলছে। আর সহ্য হচ্ছে না। সংকল্পিত পদক্ষেপে দরজার দিকে এগিয়ে গেল সে। দরজা ঠেলে বাইরে পা বাড়াতেই বিশাল লোহার গেটের কাছে পৌঁছে গেল। ঠিক তখনই দারোয়ান তার সামনে এসে দাঁড়ালো। ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি টেনে সে বলল, ম্যাডাম জি, এবার কিন্তু আপনি পুরোপুরি ঘরবন্দি। মেহের থমকে দাঁড়ালো, চোখ সরু করে নির্নিমেষ দৃষ্টিতে তাকালো লোকটার দিকে। ভেতরের ক্ষোভের এক ফালি আগুন দপ করে জ্বলে উঠল দৃষ্টির গভীরে। কিন্তু সে কিছু বলল না। এক নিঃশব্দ দীর্ঘশ্বাস ফেলে ফিরে এলো ঘরের ভেতর। তবে সহজে দমে যাওয়ার মেয়ে সে নয়। বন্দিত্বের এই দেয়াল গুড়িয়ে দেওয়ার পথ খুঁজতে বেশি দেরি করবে না মেহের। নিঃশব্দ পায়ে মেহের এগিয়ে গেল পেছনের দেয়ালের দিকে। জানে সামনের অংশে কড়া নজরদারি থাকলেও পেছনের দিকে নিরাপত্তা অনেকটাই শিথিল। অন্ধকারের আবরণে ঢাকা দেয়ালটাকে খানিকক্ষণ পর্যবেক্ষণ করল সে। তারপর নিঃশব্দ দক্ষতা উঠে পড়ল ওপরে। ছোটবেলা থেকে এই চাতুর্য তার রক্তে নদীর তীর ধরে দৌড়ানো, উঁচু গাছে চড়ে বসা কিংবা বন্ধুর বাড়ির দেয়াল টপকে পালানো, এসব যেন তার আত্মারই অঙ্গ। নির্বিচারে গতি বজায় রেখে অল্প সময়ের মধ্যে সে দেয়াল পার হয়ে নিচে নেমে এলো। মাটিতে ল্যান্ড করতে দু হাত ছেড়ে ফেলল, যেন এই মুহূর্তে নিজের পুরনো পরিচয়টাকেও ধূলিসাৎ করতে চায়। কোনো দেরি না করে দ্রুত পথে ছুট দিল পরিচিত সেই গলির দিকে। তবে গলিতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে একটা শীতল অনুভূতি তার মেরুদণ্ড বেয়ে নেমে গেল। পুরো জায়গাটা নিস্তব্ধ, কোথাও কোনো সাড়া নেই। মানুষের কোলাহল, হাসি, প্রতিধ্বনি, কিশোরদের অনর্গল বাক্যালাপ সব উধাও। বাতাসেও যেন এক অদৃশ্য শূন্যতার স্পর্শ লেগে আছে। তার হৃদয়ের গভীরের একরকম চাপা অস্বস্তি দানা বাঁধতে শুরু করলো। কোথায় গেল সবাই? সামনের আধো অন্ধকারে দাঁড়িয়ে থাকা পুরনো ইটের দেয়ালগুলোও যেন কোনো অজানা আতঙ্কের সাক্ষী হয়ে আছে। এক মুহূর্ত নীরবে দাঁড়িয়ে থাকার পর মেহের দেরি না করে আশ্রমের দিকে দৌড় দিল। আশ্রমের রাঙ্গিনা পা রেখে পাশ ফিরে উঠল তার। সন্ধ্যার আবছা আলো জায়গাটা আরও বিভীষিকাময় লাগছে। এক কোণে বসে আছে লিয়া। নিশিম নীরবতায় ডুবে থাকা তার দৃষ্টি শূন্যতার অতল গহ্বরে হারিয়ে গেছে। চোখের তারা দুটো যেন কোনো গভীর বেদনার চিহ্ন বহন করছে। আলো অন্ধকারের মাঝে বসে থাকা লিয়ার মুখটা এক বিমূর্ত প্রতিমার মতো মনে হচ্ছে। সেখানে ভয় নেই, হতাশাও নেই, শুধু এক অদ্ভুত শূন্যতা জমাট বেঁধে আছে। মেয়ের বুকের ভিতর চাপা এক কাঁপুনি বয়ে গেল। লিয়া এমন নিস্তব্ধ কেন? মেয়ের ধীরে ধীরে এগিয়ে এসে নিচু গলায় বলল, কি হয়েছে? লিয়া এক দীর্ঘশ্বাস ফেলল। বুকের গহীনে চেপে রাখা ভারী শ্বাস যেন মাটির বুকে মিলিয়ে গেল। আমাদের 18 বছর হয়ে যাচ্ছে, চলে যেতে হবে। সাধারণ একটি বাক্য, অথচ যেন শূন্যতার গভীর থেকে উঠে আসা কোনো অবশ বেদনার কথা। সে ধীরে সুস্থে মুখ ফেরালো মেহেরের দিকে। ঠোঁটের কোণে একরকম বিষণ্ণ হাসি ফুটে উঠল, যেন সেটি এক অসমাপ্ত গল্পের অন্তিম দৃশ্য। তোর ভাগ্য কত ভালো, 18 হতে না হতে এত বড় বাড়ির বউ হয়ে গেলি, তাও বা এই গ্রামেরই। মেয়ের ঠোঁটে এক ম্লান হাসি ফুটিয়ে তুলল। বাড়ি দেখলাম কিন্তু কোনো মানুষ দেখলাম না, এরকম আদৌ হয়? লিয়া কাজ ঝাঁকালো, চোখে ক্লান্তির ছাপ। তবু ভালো তো, নিজের মতো থাকছিস। কোনো সংশয় বা আশার জায়গা রাখল না সে। যেন স্বাভাবিক বাস্তবতা মেনে নেওয়ার ক্লান্তি এসে থিত হয়েছে তার কণ্ঠস্বরে। কিন্তু মেহের এমন মেয়েদের দলে পড়ে না, যারা সহজে নিয়তির কাছে আত্মসমর্পণ করে। সে এক ঝটকায় বলল, নো চিন্তা, তোকে কোথাও যেতে হবে না, তুই আমার সাথে থাকবি। রিয়ার দৃষ্টি মুহূর্তে উজ্জ্বল হয়ে উঠল। তোর ওই গম্ভীর স্যার আমাকে থাকতে দিবে? মেহেরের চোখ সরু হয়ে এলো, ঠোঁটের রহস্যময় হাসির ছায়া খেলে গেল। অবশ্যই মেহের যা বলে তা তিনি রাজি হয়ে যান। লিয়ার মুখে খুশির ছাপ ফুটে উঠল। যদিও তার চোখের গভীরে লুকিয়ে থাকা সংশয় পুরোপুরি মুছে গেল কিনা সে নিয়ে সন্দেহ থেকেই যায়। সন্ধ্যার হাওয়ায় গাছের পাতারা মৃদু কাঁপল। দূরে কোথাও প্যাঁচা ডেকে উঠল একবার।
আরশিনগরের আকাশের নিচে এই মুহূর্তে দুই বন্ধু দাঁড়িয়ে রইল, একজন নিশ্চিত ভবিষ্যতে দুঃসাহসী দাবিতে, আরেকজন এক অনিশ্চিত আশার আভায়। আশ্রমের খোলা উঠানে বিকেলে নরম রোদ ঝিলিক দিচ্ছে, পাতায় পাতায় ছায়ার খেলা, মাটির উনুনের ধোঁয়া মিশে যাচ্ছে আকাশের রঙের সাথে। লিয়া মেহের দুজনেই হাঁটু গেড়ে বসে মাটিতে বসে আছে। দূর থেকে কয়েকজন লক্ষ্য করে মেহেরের দিকে এগিয়ে এলো। একজন একটু এগিয়ে এসে কৌতূহলী চোখে বলল, সকালে তোরে ঘরে নিয়ে গিয়ে ওই অফিসার কি করছিল রে? মেহের মনে মনে একটু হাসলো। এই প্রশ্নটাই তো সে শুনতে চেয়েছিল। তার ভেতর দুষ্টুমির আলো জ্বলে উঠল। নাটকীয় ভঙ্গিতে চোখ বড় করে সে মুখে বিস্ময়ের ছাপ আনল, যেন খুব গোপন কিছু ফাঁস করতে যাচ্ছে। সে একটু ফিসফিস সরে বলল, আমাকে নিয়ে বলছিল, তুমি তো অনেক সুন্দর, এরকম বের হলে যে কেউ দেখে ফেলবে। আমি চাই না তোমাকে এই আরহাম ছাড়া আর কেউ দেখুক, তাই ওইভাবে নিয়ে এসেছে। ক্ষমা করো আমায়। চারপাশে মুহূর্তেই হাসির রোল উঠল। কেউ হাত দিয়ে মুখ ঢাকলো, কেউ আবার মাটিতে লুটিয়ে পড়ে হাসতে লাগলো। মেহেরও একটুখানি হেসে নিল, কিন্তু তার চোখে খেলা করছিল অন্য এক রং। সে জানতো এই গল্পের কোনো সত্যতা নেই। আশ্রমের উঠোনে যেন হঠাৎ করে ছায়া নেমে এলো। বিকেলে নরম আলো ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। পাতার ফাঁকে ফাঁকে খেলা করা সোনালি আভাটাও যেন ধূসর হয়ে যাচ্ছে। হুট করে সব শান্ত হয়ে গেল। কেউ কথা বলছে না। হাসির স্রোত যেখানে গর্জন তুলছিল, সেখানে এখন নিস্তব্ধতার গভীর গুমট। মেয়ের চোখ শুরু করলো। তার ভেতরে এক অদ্ভুত অনুভূতি খেলে গেল। মনে হলো এই মুহূর্তে কেউ তাকে নজরে রাখছে। কাঠের পুরনো দরজাটা পুরোপুরি খুলে গেল ধীরে ধীরে। চিরচির করে উঠল। লিয়া ফিসফিস করে বলল, কেউ আছে? কেউ উত্তর দিল না। একটা শুকনো পাতা হঠাৎ মেঝে বেয়ে সরে গেল, ধীর গতিতে গড়িয়ে পড়ল কোণের দিকে, অথচ বাতাস নেই কোথাও। মেয়ের গলা শুকিয়ে এলো। তার মনে হলো ঠিক তার কাঁধের পেছনে কোনো অদেখা দৃষ্টি স্থির হয়ে আছে, তীক্ষ্ণ জিজ্ঞাসু শীতল। সে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালো, কিন্তু সেখানে কেউ নেই। তারপরও এক মুহূর্তের জন্য যেন সে কাউকে দেখল, হয়তো শুধুই কল্পনা, অথবা সত্যি সত্যি কেউ ছিল। এক শীতল শিহরণ তুলে দিল মেহেরের মেরুদণ্ডে। হিমেল হাওয়ায় গাছের পাতাগুলো মর শব্দে কেঁপে উঠেছিল। দূরে কোথাও একটা কাক করুণ সুরে ডেকে উঠল, যেন আসন্ন কোনো অঘটনের পূর্বাভাস দিচ্ছে। এর মধ্যে কয়েকজন বাচ্চা হৈহুল্লোড় করে ছুটে এসে চিৎকার করে বলল, কর্তা আসছে, কর্তা আসছে। তাদের চিৎকারে মুহূর্তের মধ্যে চারপাশে নীরবতা ভেঙে গেল। সবাই সন্ত্রস্ত হয়ে যে যার জায়গায় দাঁড়িয়ে গেল। কর্তা জরুরি কাজে 2 দিন আগে বাইরে গিয়েছে, আজকেই ফিরছে। মেয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। এই বিয়ে সম্পর্কে কর্তাকে কি জবাব দিবে সে? কর্তা এলেন। তার মুখ গম্ভীর, চোখ দুটো যেন জ্বলন্ত অঙ্গারের মতো। তিনি এসে মেহেরের দিকে তাকালেন। তার দৃষ্টি হতাশা আর ক্রোধের এক মিশ্রিত রূপ। তোমার কাছ থেকে এটা আশা করিনি মেহের। কর্তার গম্ভীর কণ্ঠ মেঘের মতো ভারী হয়ে আছড়ে পড়ে। তার প্রতিটি শব্দ যেন মেহেরের মনকে আঘাত করছে, যেন তার অজান্তেই একটি বিশাল চাপ সৃষ্টি হয়ে গেছে, যা আর সহজে সরানো সম্ভব নয়। মেহের তখনও নীরব। তার মনে ভয় আর অনুশোচনা যেন এক বাঁধনহারা স্রোতের মতো বয়ে যাচ্ছিল। সে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই পরিবেশের ভারী নীরবতা ভেঙে আরহাম এসে দাঁড়ালো। তার আগমন যেন আশ্রমের বাতাসের ভার বদলে দিল। সবাই থমকে গেল। মেহের তাকিয়ে দেখল, এই প্রথম তাকে সামরিক পোশাক ছাড়া দেখছে। ট্রাউজার আর সাদামাটা পোশাকও তার অস্তিত্বে এক দুর্নিবার দৃঢ়তা। চোখে অনর সংকল্প, মুখে প্রশান্তির আবরণ। আরহাম এগিয়ে এসে কর্তার সামনে দাঁড়ালো। তার দৃষ্টিতে কোনো ভয়, কোনো দ্বিধার চিহ্ন নেই। গভীর শীতল চোখে সোজাসুজি তাকিয়ে বলল, মেহেরের সুরক্ষার জন্য আমার এটা করতেই হতো, তাই আমি দুঃখিত। তার সুরে অনুশোচনার ছাপ থাকলেও দৃঢ়তার ঘাটতি নেই। সে আরও এক পা এগিয়ে এলো। এবার মেহেরের দিকে তাকে শান্ত কণ্ঠে ঘোষণা করল, আমি মেহেরকে নিয়ে যাব। এ যেন কোনো প্রশ্ন নয়, কোনো অনুমতির অপেক্ষা নয়, একটি অবসম্ভাবী সত্যের উচ্চারণ। তার কণ্ঠের স্থিরতা এমন যে কেউ এ নিয়ে দ্বিমত পোষণ করার সাহসও পায় না। মেহেরের বুকের ভিতর কোথাও যেন কেঁপে উঠল। তার দৃষ্টি আরামের চোখের গভীরে আটকে গেল। এই প্রথম সে বুঝল, এই চোখ দুটো শুধু শাসন আর শৃঙ্খলার প্রতিচ্ছবি নয়, এখানে লুকিয়ে আছে এক অন্যরকম আবেগ, অদৃশ্য অথচ দৃঢ় এক সুরক্ষা, এক নির্বাক ভালোবাসার স্পর্শ। এইটাই কি বিবাহ নামক পবিত্র সম্পর্কের বন্ধন? কর্তা কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে রইলেন। তারপর ভারী কণ্ঠে বললেন, মেহের কোথাও যাবে না। কথাগুলো বাতাসের মতো ঠান্ডা, চূড়ান্ত সিদ্ধান্তের মতো কঠিন। আরহাম এবার আর এক মুহূর্ত দেরি করল না। সে মেহেরের সামনে এসে দাঁড়ালো, চোখে এক অদ্ভুত নিশ্চয়তা, যেন এই মুহূর্তের পর কোনো বিতর্কের অবকাশ নেই। মেহের, তুমি কি যাবে? তার কণ্ঠস্বর ছিল শান্ত, তবু সেখানে ছিল এমন এক ওজন যা মেহেরের ভেতর পর্যন্ত নড়ে দিল। মুহূর্তে মেহেরের মনের পর্দা সেদিন রাতের ঘটনাগুলো বিদ্যুৎ গতিতে ভেসে উঠল। অন্ধকার, হিংস্র চোখগুলো, পশুর মতো শিকার খোঁজা মুখগুলো। তাদের সে নির্মম উচ্চারণ, মেয়েটাকে শেষ করে দিতে হবে। দরকার হলে মেয়েটার আশেপাশে সব কিছু শেষ করে মেয়েটাকেও শেষ করব।
সব আবারও মনে পড়তেই ভয়ে শিউরে উঠল মেহের। সে জানে না কেন তারা তাকে তাড়া করেছিল, জানে না কিসের জন্য সে মৃত্যুর মুখে পড়ে গিয়েছিল, শুধু জানে সে ছিল এক অনিচ্ছুক লক্ষ্যবস্তু। আরহাম তাকে সেখান থেকে টেনে বের করেছিল, কিন্তু আরহামের অনুপস্থিতিতেই যদি সেই ছায়াগুলো আবার ফিরে আসে। মেহের জানে তার এই বিয়ের একমাত্র উদ্দেশ্য নিরাপত্তা, ভালোবাসা নয়, পছন্দ নয়, শুধুই বেঁচে থাকা। আরহাম থাকলে সে নিরাপদ। সার্বভৌম নীরবতায় কর্তা ও আরহামের দৃষ্টি এসে স্থির হলো মেহেরের উপর। মেহের ভাবনা থেকে বেরিয়ে এক মুহূর্ত আরহামের চোখে চাইল। সে চোখে মেহের এক অদ্ভুত ভরসা অনুভব করল। তার কণ্ঠস্বর মৃদু তবু দৃঢ়। আমি ওনার সাথে থাকবো কর্তামশাই। আরহাম আর কিছু শোনার প্রয়োজন বোধ করল না। মেহেরের এই একটা কথা সে মেহেরের হাত ধরে পা বাড়ালো। বেরোনোর আগে একবার কর্তার দিকে তাকালো সে। ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটিয়ে তুলল। এক মুহূর্তের জন্য কোনো কথা বলল না, কিন্তু সেই হাসির ভেতরে লুকিয়েছিল এক সুস্পষ্ট সংকেত, এক অদৃশ্য চ্যালেঞ্জ, এক সতর্ক বার্তা। কর্তা কিছু বললেন না, শুধু স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন। এক নিঃশব্দ বোঝাপড়া তৈরি হলো তাদের মাঝে। মেয়ের এসবের কিছুই জানল না। সে শুধু আরামের হাত ধরে তার গন্তব্যে এগিয়ে চলল, অজানা অনিবার্য ভবিষ্যতের দিকে। সন্ধ্যার গধূলি আকাশ রক্তিম আভা ছড়িয়ে অস্তাচলে ঢলে পড়েছে। তার দীর্ঘ ছায়া জানালার কারুকার্য খচিত কাজ বেয়ে ঘরের ভিতর গভীর নীল অন্ধকারের সাথে মিশে এক অপার্থিব সুষমা সৃষ্টি করেছে। বিশাল আয়নার সামনে মেহের স্থির হয়ে বসে আছে। তার দৃষ্টি প্রতিচ্ছবির চোখে নিবদ্ধ। কেমন যেন অপরিচিত মনে হচ্ছে নিজেকে। অচেনা এক পরিবেশে, অথচ নিজেকে যেন নতুন করে আবিষ্কার করছে। সে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করছে এই আয়নায় কি সত্যিই তার প্রতিবিম্ব, নাকি ভাগ্যের এক দুর্বোধ্য ছলনা। এই মেয়েটি যে সারা জীবন আশ্রমের ধূলিধূসর পথে হেঁটেছে, কি করে এত সুদৃশ্য এই জায়গার বধূ হয়ে উঠল। এক সামান্য মেয়ে, যার গাত্রবর্ণে সূর্যালোক পুড়ে যাওয়া মাটি রঙের ছাপ, সেই কিনা আজ সেনাবাহিনীর এক উচ্চপদস্থ অফিসারের সহধর্মিণী। অথচ লিয়া, যার রূপ অধিক দীপ্ত, যার চোখে টানাটানা সৌন্দর্যের রহস্য, সে রয়ে গেছে একই স্থানে। তাহলে কি সৌন্দর্যই একমাত্র নিয়ামক নয়, নাকি ভাগ্য নিজেই কোনো অদৃশ্য নীতি শৃঙ্খলে বাঁধা? মেহের আয়নার ভেতরে নিজের ছায়াটিকে গভীরভাবে পরখ করতে থাকে, যেন সেখানে লুকিয়ে আছে সব প্রশ্নের উত্তর। ঠিক তখনই দরজায় ধীর ভারী করাঘাত পড়ে। মেহের সচকিত হয়ে তাকায়। দরজার উপাশে এক রহস্যময় নারী দাঁড়িয়ে, হাতে খাবারের ট্রে, চোখে অদ্ভুত এক স্থিরতা, ঠোঁটে পান খাওয়া লাল আভা। তার গাম্ভীর্যপূর্ণ দৃষ্টি অপার নির্লিপ্ততায় মেহেরের চোখে স্থির হলো। মেহের সামান্য বিস্মিত হলো। আপনাকে তো আগে দেখিনি। নারীটি মৃদু হেসে বলে, আপনি তো কালই আইছেন, দেখবেন কেমনি। তার সেই হাসির নিচে কি যেন চাপা পড়ে আছে, অপরিচিত অথচ উদ্দেশ্য প্রণোদিত। আশ্চর্যের ব্যাপার, পান খাওয়া ঠোঁট লাল, কিন্তু দাঁতগুলি অস্বাভাবিক শুভ্র, যেন অযথাই দেখানোর জন্য মুখে পান রেখেছে, শুধু এই বৈশা দৃশ্যটুকু ফুটিয়ে তোলার জন্য। মেহের সন্ধিহান দৃষ্টিতে তাকিয়ে থাকে। নারীটি দ্রুতই বলল, এগুলো খেয়ে নিন। মেহের নির্লিপ্ত সুরে উত্তর দিল, আপনি রেখে যান। নারীটি মাথা ঝাঁকিয়ে খাবার নামিয়ে রেখে বেরিয়ে যেতে উদ্যত হলে মেহের আবার জিজ্ঞাসা করে, আপনাকে আমি কি বলে সম্বোধন করব? নারীটি থমকে দাঁড়ায়, মাথা সামান্য ঘুরিয়ে নিচু সুরে বলে, যেটা তোমার ইচ্ছে সেটাই ডাকতে পারো। আর কোনো অপেক্ষা না করে সে দরজার অন্ধকারে মিলিয়ে গেল। মেহের স্থির হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে। কোথাও যেন এক অজানা স্রোত বয়ে যায় মনের ভেতর। তারপরে ধীর পায়ে উঠে দাঁড়ায়। এত বিশাল বাড়ি, গহন করিডোর তার সামনে বিস্তৃত, আলো আধারে ঢাকা ছায়াপথের মতো। প্রতিটি করিডোর যেন অন্ধকারে ঢেকে থাকা এক নতুন রহস্যের দুয়ার। মেহের বিস্ময়ের সাথে চারপাশ পর্যবেক্ষণ করতে লাগলো। অচেনা অথচ এক অদ্ভুত আকর্ষণের ভরা এই বাড়ি। মেয়ের ধীর পায়ে একের পর এক কামরার সামনে দিয়ে হাঁটতে থাকে। অতি সন্তর্পণে উঁকে দেয় প্রতিটি কক্ষের ভেতরে, যেন কোনো অজানা রহস্যের মুখোমুখি হতে চলেছে। অথচ সেই রহস্য তার নাগালের বাইরে থেকে তাকে কেবল আকর্ষণ করেই যাচ্ছে। কামরাগুলো বিশাল, অলঙ্কৃত, প্রতিটিতে যেন এক অদৃশ্য শৃঙ্খলা বিরাজমান, নিঃশব্দ। হঠাৎ একটি কামরার সামনে এসে থমকে দাঁড়ায় সে, কিন্তু এই কামরার দরজা আটকানো। মেহেরের আগ্রহ হলো। অন্যান্য কক্ষের মতোই সে দরজায় হাত রাখতেই ঠিক পেছন থেকে বজ্রধ্বনির মতো গর্জে ওঠে পুরুষালী কণ্ঠ, কি করছো তুমি? মেয়ের চমকে উঠে দ্রুত ঘুরে দাঁড়ায়। সামনে দাঁড়িয়ে আছে আরহাম, সফেদ রঙা গেঞ্জি ও ট্রাউজার পরিহিত। তার উজ্জ্বল কর্মঠ বাহুতে সূর্যালোকে পোড়া তাম্রবর্ণের আভা, শরীরের শৃঙ্খলিত বলিষ্ঠতা। তার কঠোর চাহনি মেহেরের দৃষ্টিবিদ্ধ করে। মেহের থ মেরে যায়, ভাবনায় ডুবে যায়। এই পুরুষটির পাশে সে সত্যিই মানায়, যে অসংখ্য গৌরবময় মিশনের নেতৃত্ব দিয়ে মেজর পদ অর্জন করেছে। একজন গৌরবময় সেনা অফিসার, যার নামের সঙ্গে বিজয়ের ইতিহাস জড়িয়ে আছে।
যার একক নেতৃত্বে সম্পন্ন হয়েছে দুর্ধর্ষ সব মিশন। সেই মানুষটা কিভাবে পরিস্থিতির চাপে পড়ে এক সাধারণ গ্রামীণ শ্যামলা মেয়েকে বিয়ে করলো, তার পাশে সে এক গ্রামের সামান্য নিতান্তই অযোগ্য এক মেয়ে। এও কি সম্ভব? অথচ বাস্তবতা সে অসম্ভব ঘটনাকে সম্ভব করে তুলেছে। আরামের কণ্ঠে ধমকের তীব্রতা আরও বাড়ে। কি হলো, জবাব দিচ্ছ না কেন? মেয়ে শ্যামলা কপালে জমে থাকা কিছু চুল সরিয়ে সংযত কণ্ঠে বলে, কিছু না, এমনিতেই দেখছি। আরামের চোখে অস্থির স্পষ্ট হয়ে ওঠে। দেখার প্রয়োজন নেই, তুমি তোমার সীমাতে থাকো, আমার সীমানায় আসার চেষ্টা করো না। মেয়ে ঠোঁট কামড়ে নিজেকে সামলায়, তবে চোখ নামিয়ে নেয় না। নির্লিপ্ত সুরে বলে, আমি তো আমার সীমানায় আছি। কথার উপর কথা বলবে না। আরামের কণ্ঠে কঠোরতা স্পষ্ট। মেয়েরা এক চুলো পিছু হটে না। চোখ সরাসরি আরামের চোখে রেখে বলে, ও মা, আমি তো আপনার প্রশ্নের উত্তরই দিচ্ছি। উত্তর না দিলেও তো আবার আমি গাড়তারামি করি সেটা বলবেন, আমার শিক্ষা নিয়ে কথা তুলবেন। আরামের ভ্রু কুঁচকে যায়। আমি একবারও বলেছি তোমার শিক্ষা নিয়ে কথা? বলতেও তো পারেন। আপনি তো একে একে সব বলতেছেন, বিশ্বাস করা যায় না। আরামের মুখে বিদ্রুপাত্মক হাসির আভাস খেলে যায়। ছোট মানুষরা বুঝে বেশি। ভীষণ ইমেচিউর তুমি। ছোটোর মতো থাকো। আমি ছোট বলে বিয়ে কেন করেছেন? মেহেরের তীক্ষ্ণ বাক্যবাণে আরাম এক মুহূর্তের জন্য নিশ্চুপ হয়ে যায়। তারপর নিজের রাগ সংবরণ করে দাঁতের দাঁত চেপে সংযত সুরে বলে, খাবার পাঠিয়েছি, খেয়ে নাও গিয়ে। সে আর এক মুহূর্ত দাঁড়ায় না, দ্রুত পায়ে ফিরে যেতে উদ্যত হয়। মেয়ের পেছন থেকে তাকিয়ে থেকে বলে ওঠে, আপনি কই যাচ্ছেন? আরাম রাগী কণ্ঠে শুধালো, সে কৈফিয়ত তোমাকে দিব? মেয়ের অপমানিত বোধ হলো। আরাম দরজার দিকে এগিয়ে যেতে যেতে সংকুচিত সুরে বলে, রাতে ফিরবো, রুম থেকে বেরিয়েও না। তারপর কোনো অপেক্ষা না করে দৃঢ় পদক্ষেপ অন্ধকারে করিডোরে মিলিয়ে যায়। মেহের কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে থাকে, তারপর ধীরে ধীরে নিজের বরাদ্দকৃত কক্ষের দিকে ফিরে যায়। সন্ধ্যা ক্রমশ গাঢ় হচ্ছে। পশ্চিম আকাশের শেষ আলোটুকু মিলিয়ে যেতে যেতে ধীরে ধীরে ছড়িয়ে দিচ্ছে এক অদ্ভুত বিষণ্ণতা। আশ্রমের দেয়ালের গায়ে আশ্রে পড়ছে বাতাস, তার সাথে যেন মিশে আছে এক অজানা আশঙ্কার গুঞ্জন। মেয়ের দরজার পাশে দাঁড়িয়ে নিঃশব্দে শ্বাস ফেলল। এই বিশাল বাড়িতে একা থাকার শূন্যতা যেন তাকে গ্রাস করতে চায়। লিয়াকে নিয়ে আসতে পারলে ভালো হতো, সময়টা কেটে যেতেও একা লাগতো না। যেই ভাবা সেই কাজ। বাড়ির পেছনের দেয়াল বেয়ে দ্রুত বাইরে নেমে এলো সে। সন্ধ্যার অন্ধকার ধীরে ধীরে জমাট বাঁধছে। আকাশের শেষ আলোর রেখাগুলো অস্তাচলে হারিয়ে যেতে যেতে চারপাশে ছড়িয়ে দিচ্ছে এক ধরনের রহস্যময় আভা। বাতাসের আনাচে কানাচে যেন চাপা ফিসফিসানি। বটগাছের বিশাল ছায়াগুলো পথের উপর দীর্ঘ হাত বাড়িয়ে রেখেছে, ঠিক যেন কাউকে আঁকড়ে ধরতে চাইছে। মেয়েরা একবার চারপাশে তাকালো। আশ্রমের দিকে এগিয়ে যাওয়ার পথটা খুব একটা দূর নয়, কিন্তু আজ যেন অদৃশ্য কোনো শক্তি তাকে টেনে ধরে রাখছে। বুকের ভেতর শিশির অনুভূতি ছড়িয়ে পড়ল। দ্রুত পায়ে হাঁটতে লাগলো সে, অথচ মনে হচ্ছে তার প্রতিটি পদক্ষেপ কারো নজরে পড়ছে। আশ্রমে পৌঁছেতেই লিয়া উদ্বিগ্ন মুখে এগিয়ে এলো। কর্তামশাই খুব রেগে আছেন মেহের, তোর সাথে কথা বলতে চাইছেন। কর্তামশাই রাগ করেছেন? হ্যাঁ, করাটাও স্বাভাবিক। তবু মেহেরের বুকের ভিতর ধক করে উঠল। প্রবল দ্বিধা নিয়েই কর্তার কক্ষের দিকে এগোলো সে। অস্থির হৃদয় নিয়ে সে কর্তার কক্ষে প্রবেশ করলো, কিন্তু ভেতরে ঢুকতেই যেন সমস্ত ভাবনা উল্টে গেল। কর্তা মশাইয়ের মুখে কোনো কঠোরতার ছাপ নেই, বরং গভীর প্রশ্রয়ে তাকালেন মেহেরের দিকে। হাত বাড়িয়ে কাছে টেনে নিলেন তাকে, একদম আগের মতো স্নেহময় পরশে। পূর্বে সে একই অদৃশ্য জালে তাকে আবদ্ধ করে রাখার প্রয়াস। তিনি মেহেরকে সামনে বসতে বললেন, তারপর স্নিগ্ধ কণ্ঠে বললেন, তোমার জন্য কিছু উপহার এনেছি, নিয়ে যাও। মেয়ের স্ত্রী চোখে তাকিয়ে রইল। প্রতিবার বাইরে গিয়ে শুধুই তার জন্য উপহার কেনেন কর্তা, আশ্রমের অন্য কারোর জন্য নয়, এমনকি লিয়ার জন্যও না। কেন? কর্তামশাই কেন যেন তাকে অতিরিক্ত স্নেহ করেন, অতিরিক্ত যত্নে আগলে রাখেন। পূর্বের মতোই সেই একই অনুভূতি হলো মেহেরের। শৈশবের স্মৃতির গভীর থেকে যেন বাবার মুখটা ভেসে উঠল। বাবা ফিরে আসতেন, হাতে থাকতো খেলনা আর নতুন পোশাক। তিনি বলতেন, তুই বড় হবি মেহের, আমার স্বপ্নগুলো তুই পূরণ করবি। ছোট্ট মেয়ের উচ্ছ্বাসে ঝাঁপিয়ে পড়তো তার বুকে। মেহের তাকালো, তার মনে হলো কর্তা কিছু বলতে চাইছে। কর্তা মশাইয়ের গভীর চোখে দৃষ্টি অভোগ সত্যের মতো তার দিকে নিবদ্ধ। যা হয়েছে হয়েছে, আরামকে ছেড়ে দিয়ে চলে আসো। কর্তার কথা সেকেন্ডের ভগ্নাংশের জন্য মেহেরের দেহের সমস্ত রক্ত যেন বরফ হয়ে গেল। এই কথাটা স্বাভাবিক নয়। সে ধীরে ধীরে তাকালো কর্তার দিকে। আপনি কি বললেন? হাজারো বিয়ে একটা পবিত্র শব্দ। এই বিয়ে নিয়ে এসে কত স্বপ্ন দেখেছে, হয়তো আস্তে আস্তে সব কিছু পূরণ হতো তার। এই শব্দ কি মেহের 2 দিনেই অবমাননা করবে? না, এটা কিছুতেই না। কর্তামশাই শান্ত চোখে মেহেরের মাথায় হাত রাখলেন। সে পরিচিত স্পর্শ, কিন্তু কেমন যেন শীতল গা শিউরে ওঠার মতো। তুই জানিস আমি কখনো তোর খারাপ চাই না, আমার কথা শোন। কথাটা বলেই কর্তা মেহেরের মাথায় হাত বুলিয়ে দিলেন। এই স্পর্শে কতবার মেহের বাবা হারানোর শূন্যতা ভুলে থেকেছে, কিন্তু আজ যেন এই স্পর্শে অন্যরকম এক অস্থিরতা লুকিয়ে আছে।
কর্তা তাকিয়ে আছেন, যেন কোনো নির্দিষ্ট উত্তর চাইছেন। বল, আমি তোর খারাপ চাই? মেহের দ্রুত মাথা নাড়ে। না না, কোনোদিনও না। কর্তা ধীর কণ্ঠে বললেন, তাহলে আমি যা বলছি তা নিশ্চয়ই তোমার ভালোর জন্যই। আরহামকে ছেড়ে দাও। মেহের বিস্মিত হয়ে তাকায়। কর্তা মশাইয়ের কথার ভঙ্গি এমন যেন তিনি আরহামকে চেনেন। কপালে ভাঁজ ফেলে মেহের প্রশ্ন করে, আপনি কি চিনতেন ওনাকে? এক মুহূর্তের জন্য কর্তা মশাইয়ের চোখে এক অস্থিরতা খেলে যায়, তবে তা আড়াল করে তিনি আলতো হাসলেন। আমি কিভাবে চিনব? স্বাভাবিক ভঙ্গিতে বললেন তিনি। তোমার বিয়ের ঘটনা শুনে গত রাতে একটু খোঁজ নিয়েছিলাম মাত্র। মেহের কিছু বলবে তার আগে কর্তামশাই আবার বলে উঠলেন, তুমি ওকে ছেড়ে চলে এসো, তোমার জন্য এর চেয়ে ভালো প্রস্তাব আনব। কিন্তু কর্তামশাই, তুমি কি ভুলে গেছো তোমার বয়স এখনও মাত্র 17? কর্তামশাইয়ের কণ্ঠে দৃঢ়তা অথচ চোখে অদ্ভুত এক অস্থিরতা খেলা করে। মেহেরের মনে এক অজানা সন্দেহ দানা বাঁধতে থাকে। মেহেরের ঠোঁট কেঁপে উঠল, কিন্তু সে দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলতে চাইল। মেহের কিছু বলার আগে কর্তা আবার বললেন, তোর 18 বছর পূর্ণ হলেই তোকে বাইরে পাঠাবো বলেছিলাম, ভুলে গেছিস? মেহেরের এক মুহূর্তের জন্য শৈশবের সব কথা মনে পড়ে গেল। সে প্রতিশ্রুতি, সেই স্বপ্ন, সেই ভবিষ্যৎ যা তাকে ছোটবেলা থেকে শেখানো হয়েছিল। এই স্বপ্ন তো তার শৈশব থেকেই লালিত, যার বীজ বপন করেছিলেন তার বাবা নিজেই। বাবা বলতেন, তুই আমার চেয়ে বড় হবি মেহের, আমার স্বপ্নগুলো তুই পূরণ করবি। তাহলে কি সেই সময় এসে গেছে? কিন্তু আরহাম? কর্তামশাইয়ের দৃষ্টি হঠাৎ করে কঠিন হয়ে উঠল, যেন মেহেরের মনের কথা পড়ে ফেললেন। নরম অথচ দৃঢ় কণ্ঠে বললেন, সে রাত কী হয়েছে আমি জিজ্ঞেস করব না, কিন্তু আমি জানি তুই কেন ওর সাথে আছিস। তোর নিরাপত্তার চিন্তা করতে হবে না, ভয় পাওয়ার দরকার নেই। তোকে আমি রক্ষা করব, আশ্রমের ছায়ায় তুই নিরাপদ থাকবি। মেহেরের গলা শুকিয়ে এলো, একটা ঝড় যেন বয়ে গেল তার ভিতরে। কর্তা আবার শুধালেন, আজ রাতে স্বাভাবিক থাকবি, যেন কিছু বুঝতে না পারে। কাল সকালেই ফিরে আসবি, আমি আর দেরি করব না, তোকে বাইরে পাঠিয়ে দেব তোর বাবার স্বপ্ন পূরণের জন্য। শব্দগুলো বুন ও আগুনের মতো ছড়িয়ে পড়ল মেহেরের মনে। সব যেন মিলিয়ে যাচ্ছে, ঘোলাটে হয়ে আসছে। একটা শীতল স্রোত বয়ে গেল মেহেরের শিরদাঁড়া দিয়ে। মেহেরের চোখে ধাঁধা লেগে গেল। এই কথাগুলো কেন এত হিসেবি, এত পরিকল্পিত? কর্তামশাইয়ের চোখে এক ধরনের দৃঢ়তা যা সে আগে কখনো দেখেনি। কিন্তু কর্তামশাই এবার সোজা হয়ে বসলেন, চোখে মুখে কঠোর দৃঢ়তা। আর কোনো কিন্তু নয় মেহের, আমার উপর ভরসা রাখ। একটা অজানা শীতল স্রোত বয়ে গেল মেহেরের শিরদাঁড়াতে। কিন্তু ঠিক তখনই কেউ একজন ছিল ওদের কথোপকথনের সাক্ষী। ঘরের বাইরে অন্ধকারের আড়ালে একটা ছায়া নিঃশব্দে সরে গেল, কিন্তু মেহের বা কর্তামশাই কেউ সেটা টের পেল না। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে। আকাশে তারাগুলো যেন কোনো গোপন ষড়যন্ত্রে মেতে উঠেছে, কখনো জ্বলছে, কখনো নিভে যাচ্ছে। বাতাসের মধ্যে অদ্ভুত এক গন্ধ, কেমন যেন ভেজা মাটির সাথে মিশে থাকা শূন্যতার গন্ধ। বিশাল বারান্দায় দাঁড়িয়ে মেহের চোখ মেলে তাকিয়ে আছে সামনের বিস্তীর্ণ গ্রামটির দিকে। এই উচ্চতা থেকে সবকিছু স্বপ্নপুরীর মতো মনে হচ্ছে। ছোট ছোট বাড়িগুলো, খুব খুব লণ্ঠনের আলোয় গাঢ় হয়ে ওঠা গলি, আর দূরে বটগাছটির বিশাল ছায়া, যা রাতের আধারে ভয়াল কোনো দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। কিন্তু এই সৌন্দর্য তাকে ছুঁতে পারছে না। এক শীতল নিস্তব্ধতা বুকের ভিতর চেপে বসে আছে। বিয়ের পরেও এমন জীবন? কথাটা মনে পড়তে একটা ধূসর কুয়াশা মনের ভিতর জেগে বসল। কর্তামশাইয়ের কথা, তার সেই শীতল অথচ আশ্চর্য কোমল দৃষ্টি। মেহের বুঝতে পারে না এই পুরুষটি কেন এতটা জোর দিচ্ছেন, কেন তিনি চান এই সম্পর্ক শেষ হোক। আরহামের ব্যাপারে তিনি এত কিছু জানেনই বা কীভাবে? আরহামের পরিবারই বা কোথায়? একটা সময় ভেবেছিল নিজের পরিবার না থাকলেও বিয়ের পর স্বামীর পরিবার থাকবে, কিন্তু এখানে তো কেউ নেই। সব যেন এক রহস্যের কুয়াশায় ঢাকা। মেয়ের ইচ্ছে করছে সব ছেড়ে পালিয়ে যায় কোথাও, যেখানে কেউ তাকে খুঁজে পাবে না। ঠিক তখনই নিচের বিশাল লোহার গেট খুলে গেল, আর তার ভারী ধাতব শব্দ গভীর রাতের নিস্তব্ধতাকে খান খান করে দিল। কালো রঙের গাড়ি ঠুকলো নিঃশব্দে। মেয়ে তাকিয়ে থাকলো নিচের দিকে। গাড়ি থেকে নামলো আরহাম। রাতের ছায়ার মতো তার চেহারা ক্লান্ত, চোখের নিচে হালকা কালি, কপালের উপর চুল এলোমেলো হয়ে পড়েছে। শরীর ভাষা একদম নিখুঁত, অবিচল, স্থির, অপ্রবেশ্য। কিন্তু মেহেরের বুকের ভেতর হঠাৎই একটা অনুভূতি খেলে গেল, একটা অদ্ভুত মায়া। আরহাম দরজার দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ থেমে গেল। ধীরে ধীরে উপরের দিকে তাকালো। চোখে চোখ পড়ল দুজনের। কোনো শব্দ নেই, কেবল দৃষ্টি বিনিময়, অন্ধকারের গভীর থেকে আরও গভীরে টেনে নিয়ে যাওয়ার মতো একটা অনুভূতি। কিন্তু আরহাম বেশি কিছু বলল না। চটপট চোখ সরিয়ে নিয়ে ঘরের ভিতর ঢুকে গেল। মেহেরও দাঁড়িয়ে রইল স্থির শূন্য চোখে তাকিয়ে। এত রাতে কি করছো? একটা মিষ্টি কিন্তু অদ্ভুতভাবে বিষণ্ণ কণ্ঠ বাতাস কেটে এলো। মেহের পেছন ফিরে তাকালো। আরহাম রুমের দরজার কাছে ঠেস দিয়ে দাঁড়িয়েছিল, মুখে সেই চিরচেনা নির্লিপ্ত ভাব। লম্বা খোলা চুল, শ্যামলা গরম, চোখের ভিতর এক গভীর মায়া। মেয়েটির মুখে এমন কিছু ছিল যা রাতের অন্ধকারকেও আরও গভীর মনে করায়। কিন্তু আরহাম এক ঝলক তাকিয়ে চোখ সরিয়ে নিল।
সে এক মুহূর্ত চুপ করে থেকে আবার জিজ্ঞেস করলো, কি হলো, জবাব দিচ্ছ না কেন? সেটার কৈফিয়ত আমি আপনাকে দেব? মেয়ে ঠোঁট উল্টালো। সন্ধ্যায় বলা আরহামের কথার মতো করেই একই ভঙ্গিতে জবাব দিল। আরহাম একটু চেয়ে রইল, ঠোঁটের কোণে কিছুটা কঠোরতা খেলে গেল। বেশি বার বেড়েছ মেহের। মেয়ের হেসে ফেলল। সে হাসির মধ্যে এক ধরনের বিদ্রুপ মিশে আছে। মেয়ে মানুষ এরকম বার থাকা উচিত। আরহামের চোখ ধীর হয়ে এলো। সে গম্ভীর কণ্ঠে শোধালো, প্রশ্ন যেটা করেছি সেটার উত্তর দেবে, কোনো এক্সট্রা উত্তর নয়। মেয়ের ভ্রু উঁচিয়ে তাকালো। তাহলে শুনুন, আমার চোখ আমি কখন ঘুমাবো সেটা কি আপনার নির্দেশে চলবে? একটা দীর্ঘশ্বাস ফেললো আরহাম। তুমি এক লাইন বেশি বোঝো। হ্যাঁ হ্যাঁ, মেয়ের ঠাট্টা করলো। আরহাম নিঃশ্বাস ফেলল। আমি ঝগড়া করার মুডে নেই। মেয়ের এবার কপাল কুঁচকালো। আপনার সাথে স্বাভাবিক কথা বললেও তো ঝগড়া মনে হয়। তাহলে এত রাতে ক্লান্ত শরীরে এখানে এসেছেন কেন? তুমি ঘুমাওনি তাই জানতে। মেয়ের রাগ নিমেষেই পড়ে গেল। তার মনে হলো সম্পর্কটা স্বাভাবিক হচ্ছে। সে ধীর সুরে জিজ্ঞেস করলো, আপনার পরিবার কই? এক মুহূর্ত নীরবতা। আরহাম তাকালো না, শুধু বলল নেই। মেয়ের চুপ হয়ে গেল। আরহাম ফিরে যেতে গিয়ে থেমে গেল। ধীর কণ্ঠে বলল, ঘুমিয়ে পড়ো, রাত জাগা ভালো না। বলেই চলে গেল। মেয়ে তাকিয়ে রইল দরজার দিকে। লোকটা কঠোর, কিন্তু কোথাও যেন একটা কোমলতা আছে। এই বিয়ে, এই সম্পর্ক, এটা এত সহজ নয়। মেহের জানে এই বন্ধন বেশি দিন টিকবে না। সে নিজেকে বোঝালো মায়া আনা উচিত না। কর্তার কথায় কাল সকালে সব ছেড়ে চলে যেতে হবে। তবু কেন যেন বুকের ভিতর কেমন লাগছে। ঠিক তখনই একটা শব্দ। বারান্দার নিচে ঝোপঝাড়ের মধ্যে কি যেন নড়ল। সতর্ক পায়ের পদক্ষেপ। ওখানে কিছু একটা আছে। মেয়ের শির দ্বারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। সে দ্রুত বারান্দার দরজা বন্ধ করে দিল। ভিতরে ঢুকে দরজা আটকে দিল। অন্ধকারের মধ্যে কে যেন দাঁড়িয়েছিল, তাকিয়েছিল। আরহামের ফিরে আসাটা কি কেবলই কাকতালীয়, নাকি তার জন্যই? ভোরের আলো ধীরে ধীরে ফুরে আসছে, কিন্তু এইবারে নিস্তব্ধতা ভেদ করতে পারছে না। এক অদ্ভুত চেপে রাখা নিস্তব্ধতা, যেন শ্বাসরুদ্ধকর কিছু অপেক্ষা করে আছে সামনে। মেয়ে নিঃশব্দে বেরিয়ে এলো নিজের কক্ষ থেকে। পুরো বাড়ি নিস্তব্ধ। এক অদ্ভুত অস্বাভাবিক নীরবতা যেন চারপাশে ভাসছে। হাঁটতে হাঁটতে তার দৃষ্টি ছুঁয়ে গেল দেয়ালের প্রতিটি আনাচে কানাচে। যেন কোথাও কোনো গোপন চিহ্ন লুকিয়ে আছে। আজ তার আশ্রমে ফেরার কথা, কিন্তু কেন জানি মনে হলো শেষবারের মতো দিনের আলোয় পুরো বাড়িটা ঘুরে দেখা উচিত। পায়ের নিচে মেঝে ঠান্ডা। ধীর পায়ে হাঁটতে হাঁটতে সে এসে দাঁড়ালো সেই রুমের সামনে, যে রুমের দরজায় আরহাম সেদিন তার পথ রোধ করেছিল। সেদিন রুমটা ছিল বন্ধ, সিল করা, যেন কোনো নিষিদ্ধ অধ্যায়। কিন্তু আজ মেয়ের বিস্ময়ে তাকিয়ে দেখে আজ সেটা হালকা ফাঁকা। মেয়ের নিঃশ্বাস ভারী হয়ে আসে। গলার ভেতরটা শুকিয়ে যেতে থাকে। পা দুটো জমে যায় জায়গায়। কিন্তু দৃষ্টি আটকায় ভেতরের আধো অন্ধকার কক্ষে। তার বুকের গভীর থেকে উঠে আসে কৌতূহল, এক অসম্ভব আকর্ষণ। ধীরে ধীরে দরজার চৌকাঠ ছুঁয়ে এক পা ভেতরে রাখে সে। শীতল বাতাসের ঝাপটা শিউরে ওঠে তার ত্বক। রুমের ভেতরে চারপাশে সারি সারি ফাইলের স্তূপ। ছড়িয়ে ছিটিয়ে থাকা নথি, কাগজে বোঝাই টেবিল, দেয়ালে মানচিত্র, সব কিছু যেন এক জটিল ষড়যন্ত্রের চিহ্ন বহন করে। প্রতিটি কাগজের স্তূপের ভেতর যেন লুকিয়ে আছে অজানা রহস্য। তার চোখ আটকে যায় একগুচ্ছ ফাইলের দিকে। সব আরামের কাজে ব্যবহৃত, কিন্তু মেহেরের দৃষ্টি স্থির হয়ে যায় একটায়, তার নিজের নাম। ফাইলের উপর স্পষ্ট কালো হরফে লেখা মেহের। মেহেরের গলার শিরাগুলো টান টান হয়ে ওঠে। হৃৎপিণ্ডের গতি যেন দ্বিগুণ বেড়ে যায়। কেন তার নাম এখানে? কেন এই অসংখ্য গোপন নথির মাঝে তার জন্য আলাদা একটা ফাইল রাখা? সন্দেহ আর আতঙ্কের মাঝেও সে হাত বাড়িয়ে ফাইলটা তুলে নেয়। ধীরে ধীরে প্রথম পাতা উল্টায়। সেখানে লেখা, বাংলাদেশ সেনাবাহিনী স্পেশাল অপারেশন ইউনিট, ধারা জাতীয় নিরাপত্তা আইন 2009 ও ইন্টারন্যাশনাল কাউন্টার টেরোরিজম ট্রিটি অনুযায়ী পরিচালিত স্পেশাল মিলিটারি অপারেশন। আনঅথরাইজড অ্যাক্সেস টু দিস ডকুমেন্ট ইজ পানিশেবল আন্ডার দ্য মিলিটারি অ্যাক্ট সেকশন 21। সমস্ত শরীর যেন অসাড় হয়ে আসে মেহেরের। চোখের সামনে শব্দগুলো একে একে ধাক্কা মারতে থাকে। ঠান্ডা শীতল ঘামের কণা কপাল বেয়ে গড়িয়ে পড়ে। এই নথিতে তার নাম কেন? তার নাম কিভাবে এক সন্ত্রাস বিরোধী অভিযানের তালিকায় থাকতে পারে? মেয়ের মনের ভেতর অসংখ্য প্রশ্ন ঝড় তুলতে শুরু করে। শির দ্বারা দিয়ে একটা ভয়ানক ঠান্ডা স্রোত নেমে যায়। তার শরীরের রক্ত যেন উল্টো দিকে বইতে শুরু করেছে। বুকের ভেতর ধুকধুক ধুকধুক ধুকধুক। সে দ্রুত ফাইলের ভেতরের পাতা উল্টে যায়, জানতে চায় ঠিক কী লেখা আছে এর ভেতরে। ঠিক তখনই বাইরে শব্দ। কেউ এসে দাঁড়িয়েছে দরজার ওপাশে। মেয়ের শরীর অবশ হয়ে আসে। বুকের ভেতর ধুকধুক করছে। মনে হচ্ছে যে কোনো মুহূর্তে হার্টবিট এত জোরে শব্দ করবে যে বাইরে দাঁড়িয়ে থাকে কেউ তা শুনে ফেলবে। তার আঙ্গুল ফাইল আঁকড়ে ধরে, কিন্তু হাতটা কাঁপছে। মুহূর্তের উত্তেজনা ফাইলটা তার হাত ফসকে নিচে পড়ে যায়। ধপ শব্দটা যেন ঘরে নীরবতা চিরে ফেলে। তার হৃৎপিণ্ড আরেকবার প্রচণ্ড ধাক্কা দিয়ে ওঠে। দরজার ওপাশে থাকা মানুষটি কি বুঝতে পেরেছে, নাকি এটা আরহাম?
ভোরের আলো তখনও ম্রিয়মান, বাতাসে রাতের স্নিগ্ধতা লেগে আছে, অথচ মেহেরের শরীর ঘামতে শুরু করেছে। সে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকায়। দরজার সামনে দাঁড়িয়ে আছে কাজের খালা। মিষ্টি হাসি ঠোঁটে ঝুলিয়ে মহিলাটি বলল, ম্যাডাম, সাহেব ডাকছে আপনাকে। মেহেরের শরীরের ভেতর দিয়ে যেন বিদ্যুৎ বয়ে যায়। বুকের ধুকপোকানির শব্দ কানে বাজে। খালা কি কিছু দেখে ফেলেছে? কিছু বুঝতে পেরেছে? সে মনে মনে চাইল মহিলা যেন তাকে নাম ধরে ডাকে। তার বয়স তো এখন বেশি না যে ম্যাডাম বলে সম্বোধন করবে, কিন্তু এখন এসব বলার সময় নেই। তবে কি খালা আরহামকে জানিয়ে দেবে? তুমি যাও, আমি আসছি। গলাটা যেন নিজেরই অচেনা লাগে। মহিলা ঘুরে যেতে নিলে মেয়ে তড়িঘড়ি করে বলে ওঠে, আমি এই রুমে ছিলাম, এটা বলবে না। বলবে আমি ছাদে গিয়েছিলাম। মহিলার চোখে এক ঝলক বিদ্রুপের মতো কিছু খেলে গেল, তবে সে মাথা নেড়ে সম্মতি জানালো। মেয়ের গলা শুকিয়ে আসছে। মহিলাটা কি তার কথা রাখবে নাকি? কোনো উত্তর না দিয়ে খালা ধীর পায়ে সরে যায়। মেহের দেরি না করে মাটিতে পড়ে থাকা ফাইলটা কুড়িয়ে নেয়। তার আঙ্গুল কাঁপছে। এভাবে আর কতক্ষণ নিজের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবে সে জানে না। মহিলাটা আবার থামে, তারপর ধীরে মাথা ঘুরিয়ে মেহেরের দিকে তাকায়। সে দৃষ্টি অদ্ভুত। ঠোঁটের এক কোণে রহস্যময় হাসি খেলে যায়, যেন সে মেহেরকে দেখে ফেলেছে। কিন্তু তবুও এক অদ্ভুত হাসি হাসল। তারপর আবার পা বাড়ায়, ধীরলয়ে মিলিয়ে যায় করিডোরের অন্ধকারে। মেয়ের ফাইল ওড়নার আঁচলে লুকিয়ে দ্রুত রুমের দিকে পা বাড়ায়, কিন্তু রুমে যেতেই তার শ্বাস আটকে আসে। রুমের ভেতর বারান্দায় পেছন ফিরে আকাশের দিকে তাকিয়ে আছে আরহাম। মেহের ঢুকতেই তার সজাগ কান দুটো যেন টের পেল। কোনো শব্দ ছাড়াই সে ধীরে মেহেরের দিকে ফিরে তাকায়। মেহেরের বুকের ভিতর ধরফর শব্দ। আরহামের চোখে কি কিছু ধরা পড়েছে? সে ওড়নার আঁচলে ফাইলটা আরও শক্ত করে চেপে ধরে, তবে মুখের অভিব্যক্তি একটুও বদলায় না। আরহামের চোখ ক্ষণিকের জন্য তার উপর স্থির থাকে। একটা অদ্ভুত অনুভূতি কাজ করে সেখানে, চোখের গভীরে তীক্ষ্ণ শীতলতা, যেন মেহেরের প্রতিটা শ্বাসে শুনতে পাচ্ছে। কিন্তু সে আজ কিছু জিজ্ঞেস করলো না। না জিজ্ঞেস করলো এত ভোরে সে কোথায় গিয়েছিল, না জিজ্ঞেস করলো কেন তাকে এত অস্থির লাগছে। কিন্তু তার তীক্ষ্ণ দৃষ্টিতে কিছু এড়ালো না। মেয়ের ওনার আঁচলের ভাঁজে ফাইলটা শক্ত করে চেপে ধরে। বুকের ধুকপুকানের শব্দ তার নিজের কানে প্রতিধ্বনিত হচ্ছে, তবু মুখে যেন এক পরিপূর্ণ অনাগ্রহের ছাপ এঁকে নেয়। আরহাম তাকিয়ে আছে ধীর অথচ শীতল দৃষ্টিতে। তার চোখ দুটো যেন এক তীক্ষ্ণ অস্ত্র, যা সহজে মেহেরের ভেতরটা ছিন্ন ভিন্ন করে দিতে পারে। দীর্ঘক্ষণ সে দৃষ্টি ফেরায় না, যেন এই মুহূর্তে মেহেরকে অস্বস্তিতে ফেলাই তার একমাত্র লক্ষ্য। এরপর স্বাভাবিক ভঙ্গিতে মেহেরের উদ্দেশ্যে শুধালো, তৈরি হয়ে নাও, আশ্রমে নিয়ে যাব। আমি বাইরে অপেক্ষা করছি বলেই বেরিয়ে গেল। মেয়ের ধীরে শ্বাস ছাড়ল। একটা দীর্ঘ গভীর শ্বাস, যেন বহুক্ষণ আটকে রাখা বাতাস বেরিয়ে এলো। সে দ্রুত দরজার দিকে তাকিয়ে নিশ্চিত হলো আরহাম চলে গেছে। তারপর আর এক মুহূর্ত দেরি না করে হাতের ফাইলটা আলমারির এক কোণায় গুজে রাখলো। তার আঙ্গুল তখনও কাঁপছে। শরীরের ভেতর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। বুঝতে পারছে কিছু একটা ঠিক নেই। অস্বস্তি গলা দলা পাকিয়ে বসছে। এত সহজে সে কি সত্যিই বেঁচে গেল? ঠিক তখনই পেছনে রুমের আড়াল থেকে পর্দাটা হঠাৎ নড়ে উঠল। একটা শুনশান নীরবতার ভেতর সেই শব্দটুকু এতটাই স্পষ্ট লাগলো, যেন সময় থমকে গেছে। মেরে রক্ত যেন জমে গেল মুহূর্তে। পর্দার আড়ালে কি কেউ ছিল, নাকি নিছক বাতাস? তার মেরুদণ্ড বেশ শীতল একটা স্রোত নেমে যায়। ঘর নিঃশব্দ, তবু মনে হলো কেউ ওকে দেখছে খুব কাছ থেকে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। অন্ধকারের ভেতর যেন অদেখা কোনো চোখ স্থির হয়ে আছে তার দিকে, ঠান্ডা, অনুভূতিহীন, ভয়ঙ্কর। মেহের দ্বিতীয়বার উকি দিল। নিশ্চিত হলো কেউ নেই। নিছক বাতাস হবে হয়তো। সে কিছু টের পেল না। এটা হয়তো স্বাভাবিক একটা ফাইল নয়, হয়তো সে এমন কিছু খুলে ফেলেছে যেটা বন্ধ রাখাই উচিত ছিল। গাড়ির ভেতরে মেহের নিস্তব্ধ হয়ে বসে আছে। চোখের কোণে জানালার বাইরে শহরের ফ্যাকাশে সকাল গড়িয়ে যাচ্ছে, তবে তার মন যেন এখানে নেই। মস্তিষ্কের প্রতিটি কোষে জমে আছে একটাই চিন্তা, পেছনের সরু গলি দিয়ে হাঁটলে মাত্র 2 মিনিটই আশ্রমে পৌঁছানো যেত, অথচ এখন বড় রাস্তা ধরে 20 মিনিটের পথ, যা আরামের গাড়ি 5 মিনিটে পার করে দেবে। তার বলতে ইচ্ছে করছিল, পেছনের রাস্তা দিয়ে চলুন, কিন্তু আজ সে চুপ। অস্বাভাবিক নীরবতা জমাট বেঁধেছে চারপাশে। আজ আশ্রমে পুরোপুরি চলে যাওয়ার কথা। কর্তার সিদ্ধান্ত চূড়ান্ত। আশ্রমে ফিরলে দ্রুত বিদেশ পাঠিয়ে দেবে তাকে এক নিখুঁত ব্যবস্থাপনায়। কিন্তু আজ অদ্ভুতভাবে আরহাম নিজেই তাকে আশ্রমে নিয়ে যাচ্ছে। কেন? এতদিন ধরে যে মানুষটা তার অস্তিত্বকে উপেক্ষা করেছে, সে আজ নিজ থেকে কেন ওকে পৌঁছে দেবে? আর তার থেকেও বড় প্রশ্ন, ফাইলটা কি আছে সেখানে? কেন তার নাম, তার বাবার নাম এমন গোপন নথির ভেতরে লিপিবদ্ধ? একটা দুর্নিবার আকর্ষণ টেনে নিচ্ছে তাকে সেই অজানা সত্যের দিকে। মেহের জানে কর্তার নির্দেশ অমান্য করা উচিত নয়, কিন্তু আজ সে নিয়ম ভাঙবে। কিভাবে কর্তা এত দ্রুত তাকে বাইরে পাঠানোর ব্যবস্থা করে ফেলল? কেন? আরহামের এই আচরণ, কর্তার তাড়া দেওয়া, সব কিছু যেন এক অদৃশ্য সুতোয় গাঁথা।
সত্যিটা জানার আগে সে চলে যাবে না। আজ সে আশ্রম থেকে ফিরে আসবে, যেভাবেই হোক ফাইল তার পড়তেই হবে। গাড়ি নির্বিকার গতিতে ছুটছে। সামনের রাস্তায় চোখ রেখে আরহাম বলল, আজ এত চুপচাপ কেন? মেয়ে চট করে কিছু একটা বলতে গিয়েও নিজেকে সামলে নিল। আরহামের স্বভাব অনুযায়ী সে সহজে কিছু জিজ্ঞাসা করে না। আজ করলো কেন? সন্দেহ বাড়ানোর মানে নেই, তাই স্বাভাবিক ভাব ধরে বলল, আমার কথা বাদ দিন, আপনি বলুন তো আজ সূর্য কোন দিকে উঠেছে? আরহামের চোয়াল শক্ত হলো, কণ্ঠস্বরে ধৈর্যহীনতার টের পাওয়া গেল। ভনিতা করোনা মেহের, আসল কথা বলো। মেহের মুখে ব্যস্ত ভাব এনে বলল, না মানে আজ আপনি নিজেই আশ্রমে নিয়ে যাচ্ছেন, অথচ এতদিন ঘরবন্দি রেখেছিলেন, কি ব্যাপার? আরহাম এবার এক ঝলক মেহেরের দিকে তাকালো। তার শীতল চোখে কিছু বোঝা দেয়। তুমি কি সত্যিই ঘরবন্দি ছিলে? আরহামের কথায় মেহের থমকে গেল। তার দৃষ্টি সোজা আরহামের মুখে স্থির হয়ে রইল। ঘরবন্দি ছিল না মানে? সে কি জানে? মেহের তো লুকিয়ে লুকিয়ে আশ্রমে যেত। নিজেকে দ্রুত সামলে নিয়ে বলল, মানে কি বলছেন? আরহাম এবার গম্ভীর কণ্ঠে বলল, পেছনের দেয়ালটার পাশে একটা অদ্ভুত গাছ ছিল, মনে হয় কাঁঠাল গাছ, দেখেছো? মেয়ের নিঃশ্বাস আটকে ফেলল। মুখে অনভিজ্ঞতার ছাপ এনে বলল, হ্যাঁ, এটা কাঁঠাল না আম গাছ। কেন? আরাম সামান্য হাসলো। মেয়েটা এখনও আসলেই বাচ্চা, বুঝতে পারল না কিছু। আরাম স্বাভাবিক করেই বলল, সে গাছের ডাল হুট করে ভেঙে পড়েছে, ভারী কিছু পড়েছিল। আমার ধারণায় কেউ দেয়াল টপকে পালানোর চেষ্টা করছিল। মেয়ে দ্রুত মাথা নাড়ল। আমি মোটো আপনার ডাল ভাঙিনি, মানে ওটা আগে থেকেই ভাঙা ছিল। আরাম এবার ব্রেক কষল। গাড়ির গতিবেগ কমিয়ে এক ঝলক মেহেরের দিকে তাকালো। তার চোখ কঠোর, কণ্ঠস্বর অভ্যাসগত কঠোরতা। ওটা তুমি ছিলে মেহের। মেহের কিছু বলার আগে আরাম আবার গাড়ি চালানো শুরু করলো, যেন সব উত্তর পেয়ে গেছে। তাহলে বোকামিটা তুমি করেছিলে? ভাবছিলাম কেউ আসলে অনুপ্রবেশ করেছিল। মেহের গলা খাকারি দিয়ে বলল, আমি অনুপ্রবেশকারী নই, আমি স্বাধীন মানুষ। আরামের মুখে কোনো অভিব্যক্তি ফুটল না, বরং সে স্বাভাবিক ভঙ্গিতে বলল, স্বাধীনতার সংজ্ঞা পাল্টে ফেলেছ নাকি? মেয়ের চুপ করে গেল। একটা অস্বস্তি কাটাতে জানালা খুলে দিল। নাটকীয়ভাবে চুল উড়িয়ে ভাব নেবে নায়িকাদের মতো। সিনেমার দৃশ্যে যেমন হয়, কিন্তু বাস্তবতা ভিন্ন। হুট করে বাতাসের সাথে এক মুঠো বালি এসে ঢুকে গেল তার চোখে মুখে। উফ উফ, কি হচ্ছে এসব? আরাম নিষ্পৃহ কণ্ঠে বলল, নাটক করতে গেলে এটাই হয়। মেহের চোখ কসলাতে কসলাতে বলল, আপনার দোষ, সিনেমার মতো দৃশ্য আনতে গেলেই সব উল্টে যায়। আরাম কোনো উত্তর দিল না, শুধু এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাতে পানির বোতল এগিয়ে দিল। নাও, মুখ ধুয়ে নাও। আশ্রমের সীমানায় পৌঁছে গাড়ি থেকে নামলো আরহাম। চারপাশ নিস্তব্ধ, বিকেলের আলো ক্রমশ ফিকে হয়ে আসছে। মেহের গাড়ির দরজা ঠেলে নেমে এলো। আরহাম তখন নিচের দিকে তাকিয়ে মাটির কাছে একরাশ ধূসর সাদা ফুলের দিকে দৃষ্টি নিবদ্ধ করে আছে। মেহের তার দৃষ্টি অনুসরণ করলো, মৃদু হেসে বলল, এগুলো চেনেন? আরাম চোখ না তুলে সংক্ষিপ্ত উত্তর দিল, না। এই সামান্য শব্দেই মেহেরের মধ্যে যেন শিক্ষকের উৎসাহ জেগে উঠল। সে বলতে শুরু করলো, এগুলো ভাট ফুল, বাংলার পল্লী জীবনের এক নীরব সৌন্দর্য। অনেকে আবার একে ঘেটু ফুলও বলে। বসন্তের বাতাসে যখন শিমুল পলাশ দুলতে থাকে, তখন এই অনুচ্চারিত সৌন্দর্য তার নিজস্ব গন্ধ ছড়িয়ে দেয়। একসময় গ্রামের পথ প্রান্তর, মাঠ ঘাট মম করতো এই ফুলের গন্ধে, কিন্তু আজকাল আর তেমন দেখা যায় না। জীবনানন্দ দাশ এই ফুলকে নিয়েই লিখেছিলেন, বাংলার নদী মাঠ ঘুঙ্গুরের মতো তার কেঁদেছিল পায়। চুপ করো, সুর করে থেমে গেল মেহেরের কণ্ঠ। কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে রইল আরহামের দিকে। ও মা, ভালো ভালো কথাকে থামিয়ে দিচ্ছেন আপনি, জানেন এগুলো কত শিক্ষণীয়? আরহাম এবার তার দিকে তাকালো। চোখের গভীর অন্ধকারে যেন কোনো এক শীতল হুঁশিয়ারি খেলা করছে। তোমাকে আমি শিক্ষণীয় লেকচার দিতে বলিনি, কম কথা বলবে। মেহের ঠোঁটে আঙুল চেপে চুপ করে গেল। আশ্রমের পরিবেশ শান্ত, এখানে অযথা কথা বাড়ানোর জায়গা নেই। আরাম এক মুহূর্ত চুপ থেকে গম্ভীর সুরে বলল, আমি আজ শহরে যাব, আজ ফিরবো না। কাল এসে তোমাকে বাসায় নিয়ে যাব। আজ রাতটা এখানেই থাকতে পারো, কারণ তুমি কোথাও একা সুরক্ষিত নও। মেয়ের কোনো প্রশ্ন করল না। হয়তো সত্যিই লোকটার গুরুত্বপূর্ণ কাজ আছে, না হলে এত দূর থেকে কেন শহরে ছুটবে? কিছুক্ষণ চুপ থেকে ধীরে মাথা ঝুঁকিয়ে সম্মতি জানালো। আকাশে শেষ আলো নিভে আসছে। কোথাও দূরে অন্ধকারের কোণে ঝিঝি পোকার ডাক কেবল শোনা যাচ্ছে। আকাশের গায়ে চাঁদ ওঠেনি। অন্ধকার গাঢ় হয়ে নেমে এসেছে আশ্রমের চারপাশে। বাতাস ভারী, যেন কিছু একটা দম চাপা হয়ে আছে। মেহের বারান্দায় দাঁড়িয়েছিল। আশ্রমের ফ্যাকাশে আলোয় তার ছায়াটা মাটিতে দীর্ঘ হয়ে পড়েছে। ঝিঝি পোকার ডাক, দূরে কুকুরের হালকা ঘেউ ঘেউ, আর গাছের পাতায় বাতাসের শীষ। চারদিকটা যেন কেমন থমথমে। কর্তার ডাক এসেছে। মেয়ের দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। পায়ের নিচের মেঝে ঠান্ডা হয়ে আছে। ভেতরে ভেতরে একটা অদ্ভুত অস্বস্তি চেপে বসছে তার বুকে। মেয়ের জানত এই ডাক এড়ানো সম্ভব নয়। কিছুক্ষণ দ্বিধায় পড়ে থাকলেও শেষমেশ পা বাড়ালো কর্তার কক্ষে। দরজার সামনে এসে সামান্য থমকালো। তারপর নিঃশ্বাস গুছিয়ে দরজা কড়া নাড়ল। ভেতর থেকে ভারী কণ্ঠে কর্তার অনুমতি মিলল। ভেতরে ঢুকতেই কর্তার তীক্ষ্ণ দৃষ্টি আটকালো তার মুখে। চোখের গভীরে অদ্ভুত কিছু, যেন সব জেনে ফেলতে চাইছেন। মেয়ের আসন গ্রহণ করতেই কর্তা এক দৃষ্টিতে তাকালেন।
চোখের মধ্যে গভীর অনুসন্ধিৎসা কিছু খুঁজে বেড়াচ্ছেন যেন। তুমি নাকি আজ এখানে থাকছো? মেহের চমকে তাকালো। কর্তার কণ্ঠে কেমন এক চাপা ধমক, কেমন যেন সব জেনে ফেলার ইঙ্গিত। হ্যাঁ, কে জানিয়েছে আপনাকে? আরহাম। মেয়ের কিছু বলল না, মাথা নিচু করে থাকলো। কর্তা আবার কথা শুরু করলেন। এবার গলাটা খানিকটা কঠোর শোনালো। কিন্তু এমন তো কথা ছিল না। তুমি এক রাতের জন্য এখানে আসবে কথা ছিল না, সারা জীবনের জন্য চলে আসার কথা ছিল। ঘরটা মুহূর্তে ভারী হয়ে উঠল, যেন শব্দগুলো বাতাসে ভাসছে, থমকে আছে। মেয়ের নিজের আঙুলগুলো মুঠো করে শক্ত করে ফেলল, গলা শক্ত রেখে বলল, বিয়ে একটা পবিত্র সম্পর্ক, সেটা যেভাবেই হোক না কেন একটা মানুষের জন্য এই শব্দটা অনেক ভারী অর্থ বহন করে। আমি কিছুতেই এই সম্পর্ক থেকে কয়েকদিনের মধ্যে বেরিয়ে আসতে পারবো না। মানুষটার সাথে আমার অনিচ্ছাকৃত বিয়ে হয়েছে, কিন্তু আমি ওনার যোগ্য নই। ছাড়ার হলে উনিই আমাকে ছাড়বে, আমি কেন ওনাকে ছেড়ে দেব? আমি অযোগ্য হয়েও উনি তো আমাকে মেনে নিয়েছেন। কর্তা কিছুক্ষণ স্থির তাকিয়ে রইলেন, চোখের ভিতর চিন্তার গভীর রেখা। মেয়ের মুখ ফিরিয়ে নিল, নিজের ভেতরে অস্থিরতা লুকাতে চাইছে সে, কিন্তু মনে মনে একটাই প্রশ্ন, সে কিভাবে এত দৃঢ়ভাবে এই মিথ্যেগুলো বলে দিল? কর্তা কি বুঝতে পারলেন এই কথার আড়ালে আরেকটা সত্য লুকিয়ে আছে? শুধু একটা কারণ, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? কর্তার কথায় মেহের মুখ তুলে তাকালো। আর কিসের কারণ থাকবে? আরহাম তোমাকে জোর করছে? মোটেও না। কিন্তু আমি আপাতত আরহামের সাথেই থাকব। যে মানুষটা আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য রাত বিরাতে কষ্ট করে ফিরে, তাকে আমি ছেড়ে দেব? কর্তা গভীর শ্বাস নিলেন, যেন ভেতরে রাগ সামলানোর চেষ্টা করছেন। তারপর ধীরে ধীরে বললেন, তুমি যা ভাবছো তা নয়। চোখের দেখাও অনেক সময় ভুল হয়। মেহের ভ্রু কুঁচকালো। কি? চোখে যা দেখছো তা সত্যি নয় মেহের। আপনি কিভাবে জানেন? প্রশ্ন করো না। একটা মানুষ, তাও সাধারণ কোনো মানুষ না, বড় একজন সেনা অফিসার, কেন শুধু শুধু এত দূর থেকে তোমার সাথে থেকে যাবে কেন? মেহের এবার সরাসরি চেয়ে রইল কর্তার চোখে। এই মানুষটা এত কিছু জানে কেন? তিনি এত উদ্বিগ্ন কেন? আপনি এত কিছু কেন জানেন? আপনিই বা কেন আমাকে জোর করে রাখতে চাইছেন? কর্তা এবার গভীর দৃষ্টিতে তাকালেন মেহেরের দিকে। তুমি আমার মেয়ের মতো, তোমার বাবার দায়িত্ব তুমি কি ভুলে যাচ্ছ? মেহেরের বুকটা মোচড় দিয়ে উঠল। বাবার কথা এলে সব কিছু কেমন ওলটপালট হয়ে যায়। না, কিন্তু সে খারাপ না কর্তা। কর্তা এবার ফিসফিস করে বললেন, তুমি মাত্র কয়েকদিনেই বুঝে গেছো? হ্যাঁ, উনি খারাপ হলে আমাকে এখানে এনে রাখতেন না। উনি আমাকে নিরাপত্তার জন্য আজ আশ্রমে রেখে গেছেন। উনি আজ বাইরে যাবেন তাই? কর্তা ঠোঁট কামড়ালেন, যেন কোনো কঠিন সত্যি বলতে চাইছেন, কিন্তু পারছেন না। তুমি ভুল দেখছো সব। মেহের আবার বিরক্ত হয়ে উঠল। আপনি বা কেন ওকে এত খারাপ ভাবছেন? কর্তা আর ধৈর্য রাখতে পারলেন না, এবার স্পষ্ট গলায় বললেন, তুমি চলে আসো মেহের। মেহের মাথা নাড়িয়ে বলল, আমি আসবো না এখন। উনি এলে আমি কাল ফিরে যাব। কর্তার কণ্ঠ এবার প্রায় কঠোর হয়ে উঠল। ভুল করছো মেহের। মেহেরের ভেতরেও আগুন জ্বলছিল। এবার শক্ত গলায় বলে উঠল, কর্তামশাই, আমি আপনার সব কথা শুনতে বাধ্য নই। আমার বিয়ে হয়েছে, এত সহজে সব ছেড়ে আসতে পারি না। কর্তা এবার এক ঝটকায় উঠে দাঁড়ালেন। তুমি তোমার অতীত ভুলে যাচ্ছ? তোমার বাবার দায়িত্ব সব তুমি ভুলতে বসেছ? মেহের উঠে দাঁড়ালো। আমি ভুলছি না। কর্তা আবার ধীরে গলায় বললেন, তুমি সব ভুলে যাচ্ছ। আমি আর কোনো কথা শুনবো না। তুমি এখানেই রয়ে যাবে, আর ফিরবে না আরহামের সাথে। তুমি এখানেও নিরাপদ। আরহাম থাকলে যে তুমি নিরাপদ থাকবে এটা ভুল। মেহের এবার হাসলো, তীর্যক এক হাসি। আরহাম ছাড়া আমি নিরাপদ নই। তাই তো উনি এতগুলো মানুষের সাথে আমাকে দিয়ে গেছেন, আমার নিরাপত্তার জন্য আশ্রমে দিয়ে গিয়েছেন। কিন্তু আপনার এসব জানলে ভুলেও দিয়ে যেতেন না। কর্তা এবার থেমে গেলেন। তিনি চোখ নামিয়ে নিলেন। দীর্ঘ সময় চুপ থেকে ধীরে ধীরে বললেন, কে বলতে পারে, আরহামের জন্যই হয়তো তুমি এই বিপদে আছো? মেহেরের শরীর মুহূর্তে শীতল হয়ে গেল। মোটেও না। যেটাই হোক, আজ রাত দেখো, তারপর সিদ্ধান্ত নিও। তুমি অতীত ভুলিও না। তোমার বাবার দায়িত্ব তোমার নিতে হবে। আমি আর কোনো কথা শুনবো না। আমার বাধ্য তুমি। বলেই তিনি বেরিয়ে গেলেন। দরজা বন্ধ হওয়ার শব্দ যেন সারা ঘর জুড়ে প্রতিধ্বনিত হলো। আর মেহের দাঁড়িয়ে রইল এক জায়গায়, কঠিন সিদ্ধান্তের দ্বন্দ্ব নিয়ে। বুকের মধ্যে অজানা এক ভয় জেঁকে বসেছে। কর্তার কথাগুলো কি শুধু উদ্বেগ, নাকি সত্যিই কিছু জানতেন তিনি? আরহাম কি সত্যি নিরাপদ আশ্রম, নাকি সে একটা ছায়ার গভীরে ঢুকে পড়েছে, যে ছায়া ধীরে ধীরে তাকে গিলে ফেলবে?